ভূত এফএম, আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকে ঘুম নয়, আজকে শুধু ভয়। চলুন শুনে আসি প্রথম ঘটনা ডক্টর আরিফের কাছ থেকে। ওয়েলকাম ব্যাক। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম এভরিবডি। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ রাসেল ভাই। এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। ওকে, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। ওকে, আমরা চলে যাই ঘটনায়। জি রাসেল ভাই, হ্যাঁ। অনেক মানে কষ্টে একজনের দেখা মেলে। তো তিনি আমাকে একজনের কাছে নিয়ে যায়, বলে যে তুই এত ঘটনা খুঁজিস, আজকে একটা ঘটনা দিব তোকে। তো অনেক কিছু ডেসক্রিপশন চেঞ্জ করে দিবে। তো আমি যার সাথে দেখা করি তার বয়স মনে হয় 74-75 হবে। সে বয়সটা ঠিক মতো বলতে পারছে না আর কি। আচ্ছা। তো বলছে যে আমার নিজেরই একটা ঘটনা আছে। তো তার বাবা আর কি কবর খুঁড়তেন, সেই থেকেই প্রথাটা চলে আসে। তাদের জমি জমা ছাড়া কবরের খোঁড়ার মাধ্যমে কিছু খোরাক চলে আসে ফ্যামিলি। আচ্ছা। তো আপনার ঘটনা হচ্ছে 1988 সালে বন্যার পর চারিদিকে খালি থই থই পানি পানি। আর বরিশাল হলে তো কোনো কথা, বরিশাল হলে তো কোনো কথা নেই। যে বরিশালে যে ঘটনাটা, একটা কাউয়ারচর এরিয়াতে একটা জায়গা আছে বরিশালে, আপনার যেখানে নদী মানে আপনার যেখানে ঘাট এখন তার অপোজিটে কাউয়ারচর নামে একটা জায়গা আছে। তো এটার ভিতরে অনেক ভিতরে একটি গ্রামের ঘটনা। তো তখন আপনার 1988 সাল তো বুঝছেন, ওখানে এত সভ্যতার আলো তখনও পৌঁছায়নি। তো সে ওই অত্র এলাকার আর কি যত সব মানুষ মৃত্যু হতো সবার কবরই তিনি খুঁড়তেন। আচ্ছা। তার বাবাও খুঁড়তো, তার বাবা মারা যাওয়ার পর তিনি খুঁড়তেন। তখন তার বয়স হচ্ছে 45 বছর। পেশাই হচ্ছে এটা, এবং উনি এটাই রেগুলার করেন। জি। তো কোন মানুষ মারা গেলে তাকে ছাড়া কবর করা হতো না। আচ্ছা। এবং তার এত এক্সপিরিয়েন্স যে এখন যে ঘটনাগুলো রাসেল ভাই, সেই এক্সপিরিয়েন্স সবকিছুকে ধূলিসাৎ করে দেয়। আচ্ছা। তো একদিন আপনার প্রচন্ড গরম পড়েছে, তো আপনার সন্ধ্যা চলে আসছে, বিকাল গড়িয়ে সন্ধ্যা। তো সে একটি গাছের নিচে বসে রেস্ট নিচ্ছিল, বাতাসের জন্য ওয়েট করছে। যখন বাতাসে আরাম করে বসে আছেন, এমন সময় একটি লোক, মাগরিবের আজান তখন দিবে অবস্থা, একটি লোক তার কাছে আসে। এসে বলে, ভাই আমার বাড়ির মালিক মারা গেছে, ওনার কবর দিতে হবে। তো এত সুন্দর অমায়িক ভাবে বলে যে সে ওই জায়গা থেকে দাঁড়াতে বাধ্য হয়, অটোমেটিক দাঁড়িয়ে যায় সে, এবং তার পেছনে পেছনে হাঁটা ধরে। তো বলে বাড়িটা কথা বলে আপনার যে বাড়ি থেকে 1/2 মাইল দূরে। তো ওখান থেকে হাঁটা ধরে। তো হাঁটার ডিসক্রিপশন দিয়ে উনি দিল এভাবে যে আমি যদি 2 কদম দিই সেই লোকটি দেয় 8 কদম। তো অনেক ফাস্ট হাঁটছে। তো আমি তাকে ধরার চেষ্টা করি, যতই কাছে যাই ততই সে দূরে চলে যায়। তো গ্রামের যে আইল আছে, ক্ষেতের আইল দিয়ে হেঁটে চলে যাচ্ছে। তো যে বাড়িতে ঘটনা, সেই বাড়িটি জনশূন্য, কোনো মানুষ নাই। একটি বাড়িতে মানুষ মারা গেলে সবার আগে কান্নার মানে সাউন্ড চলে আসে কানে, যে এক মহিলারা কাঁদছে। কিন্তু ওই বাড়িতে কান্নার সাউন্ড আসতেছে সেটা একজন পুরুষের। আচ্ছা। তো বাড়িতে ঢোকার পরে পুরুষ কাঁদছে। ওকে। বাড়িতে ঢোকার পরে চারিপাশে গাছগাছালি, ওই ঘরটা বাড়ি মানে ঘরটার সামনে উঠোনের মধ্যে একটি লাশের খাটিয়া পড়া। লাশের খাটিয়াটা খোলা, এবং তিনি দেখলেন যে একটা কান্নার সাউন্ড ভেসে আসছে, এবং রুমের ভেতর ঢুকে যায়। ঘরের ভেতর ঢোকার পরে যেটা দেখে যে একটি লাশের পায়ের কাছে একজন লোক বসে কাঁদছে। এটা সেই লোক যে লোকটা তাকে নিয়ে আসছে, সেই লোকটাই পায়ের কাছে। তো তিনি দেখলো যে লাশের উপরে একটা ময়লা কাপড় লাশের উপরে আছে। তো এখন তো আমাকে মানে প্রিপারেশন নিতে হবে, লাশটাকে মানে গোসল করাতে হবে, কাফনের কাপড় পরাতে হবে। তো সে কি করে, মাথার কাছে যে মানে কৌতূহল বশত লাশটার কাপড়টা সরায়। অনেকেই লাশ মানে এটা স্বাভাবিক একটা ব্যাপার, সবাই দেখতে চায়। জি, সে কাপড়টা সরানোর পরে রাসেল ভাই যেটি দেখে সেটি হচ্ছে এই মানুষটি যাকে নিয়ে এসছে সেই মানুষটির লাশ, এবং সেই মানুষটি পায়ের সামনে বসে কাঁদছে, এবং সেই মানুষটির চেহারা তিনি দেখছেন। এবং মানে আমি কথা বলতে চাই যে গল্পটা এখানেই শেষ নয়, এরপর আর অনেক রাসেল ভাই আছে। মানে যেটা এইটুকু গল্প আমাদের শুনলে মনে হয় যে যে নিয়ে আসছে তার লাশ, এরকম আমরা হয়তো শুনেছি, কিন্তু এর পরের অংশটুকু আমরা আসলে মানে অবিশ্বাস্য। যে রাসেল ভাই যেটি হচ্ছে আমার নিজেরই প্রতিবার কথা বলছি, আর আমার মানে নিজেরই ভয় লাগছে কথা বলার সময়। ঘটনার সময় এক্স্যাক্টলি সে একই ফিল করেছে আমি। তো কি হলো, উনি দৌড়ে ঘর থেকে বের হয়ে গেল, উঠোনে ওই লাশের খাটিয়ার পাশে বসে মাথার মধ্যে হাত রেখে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, বলে আল্লাহ তুমি আমাকে যা দেখিয়েছো ওইগুলো আমি দেখি নাই, এটা আমার দেখার কথা না। সে প্রার্থনা করে, আমি এইরকম আমার ডিসক্রিপশন, আমার এতদিনের এক্সপিরিয়েন্স এই ডিসক্রিপশন নাই, আমি কি করব এখন। সে চারিপাশে হন্ত হয়ে বেরিয়ে গেল বাড়ি থেকে, এবং হঠাৎ করে দেখলো ওই লোকটি তার পিছনে পেছনে চলে এসছে, বলে ভাই কবর তো দিতে হবে। তো সে আবার মানে ওনার অমায়িক ভাষায় সে আবারও তার পেছনে বাড়ির দিকে গেল, কিন্তু ভয় তো মনের থেকে যাচ্ছে না।
তো সে কি করলো, আশেপাশে মানুষ খোঁজা শুরু করলো অনেক কেউ আছে কষ্টে। কিনা? কারণ ওই এলাকাটা তার কাছে একদম অপরিচিত, কিন্তু এতদিন ধরে সে ওই বাড়িতে, এই এলাকায় সেরকম কখনো আসেনি এবং এই লোকটিকেও সে কখনো দেখে নাই। আচ্ছা। তো যাই হোক, সে আপনার একজন মানুষ খুঁজে পেল হুম হুম। এবং তাকে জিজ্ঞেস করলো যে ভাই এখানে মসজিদ কোথায় আছে। হুম। তখন ঈশার নামাজের আজান পড়েছে। আচ্ছা। তো তখন এটা বোঝা গেল যে রাত 7টা-8টার মাঝামাঝি, আর ওই সময় রাত 7টা-8টা মানে রাসেল ভাই এখনকার অনেক 3টা। রাত, অনেক রাত। হ্যাঁ। তো উনি কি করলো, ওই লোকটিকে বললো যে ভাই মসজিদ কোথায়। তো সেই মসজিদে ঈশার আজান পড়ছে, মুয়াজ্জিন আজান দিচ্ছে এবং ওখানে ইমাম চলে আসছে, মোটামুটি নামাজের প্রস্তুতি শুরু হয়ে গেছে ওই জায়গায়। তো ওখানে খাদেম সাহেবকে আচ্ছা। বললো যে ভাই একজন মারা গেছে, ওনার তো গোসল টোসল করাতে হবে, আর গরম প্রচন্ড, হুম। ডেড বডিটা যত তাড়াতাড়ি কবরস্থ করা যায় তত তাড়াতাড়ি ভালো। তো সে ওই খাদেমকে নিয়ে ওই বাড়িতে যাবে। তো গেল এবং বাড়িতে গিয়ে খাদেমের, রাসেল ভাই মানে ওখানকার একটা মানুষ মারা গেলে অনেক ধরনের প্রশ্ন সবার মধ্যে জেগে ওঠে, যে কিভাবে মারা গেল, কি হয়েছে। তো এই খাদেম কোনো কিছু জিজ্ঞেসই করছে না, খালি আচ্ছা। বললো যে ভাই একটু চারিপাশে কাপড় টানান, গরম পানি নিয়ে আসেন। আর হুম। ওই যে বড়ই গাছ, অন্ধকারের ভিতরে বড়ই গাছ তার সুন্দর, সে জানে বুঝে গেল, তাহলে ওই বড়ই গাছে কিছু বড়ইয়ের পাতা নিয়ে আসেন। আচ্ছা। আর মসজিদে যান, মসজিদে যে আপনি কিছু জিনিসপত্র পাবেন যেগুলি আমাদের লাশের গোসলের পরে জিনিসগুলো লাগে, কাফনের কাপড় থেকে শুরু করে রাসেল ভাই সবই রেডি মসজিদে। আপনি তখন বাইরে বলছিলেন আমাকে যে কাফনের কাপড়, আতর, কাফনের কাপড়, চাপাতি, হ্যাঁ, সুরমা, সব রেডি। মুখ সব থোকায় থোকায় মসজিদের বাইরে সাজানো, যেন সবকিছুর আগে প্রস্তুতি থেকেই নেয়াই নিয়েই আছে। খালি মনে হয় যে ওনাকেই দরকার, জিনিসটা এরকম হয়ে গেছে। হুম। তো উনি কি করলেন, জিনিসগুলা সব সুন্দর সাজানো পেয়ে মানে ওনার প্রতি যত ঘন্টা পের হয় তত পার হচ্ছে, তত তার মাথা খারাপ হয়ে যাচ্ছে। সে বাড়িতে আসলো এবং সব জিনিস হুজুরকে বুঝাই দিল। হুজুর মানে রাসেল ভাই বলতে গেলে গোসলের পানি যত গড়িয়ে আসে তত সুগন্ধি বেরিয়ে আসে। চমৎকার ভাবে গোসল করাচ্ছেন। এরকম গোসল তিনি আগে কখনো দেখেন নাই। যত গোসলের পানি গড়িয়ে গড়িয়ে বাইরে আসতেছে তত বেশি গন্ধ বেরোচ্ছে। আপনি একটা কথা বলছেন মাঝখানে বাইরে যে চারদিকে ঘিরে দিতে বলেন। হ্যাঁ, তাদের ঘিরে দিতে কাপড় দিয়ে নর্মালি মানুষ মারা গেলে আমরা চারপাশে কাপড় দিয়ে ঘিরিয়ে দিই, কিন্তু ওখানে তো মানুষ নাই। গোসল তো সে এমনিও করাতে পারতো, কিন্তু সে তার নিয়ম অনুযায়ী গোসল করায় এবং পানি যত গড়িয়ে আসে তত গন্ধ চারিপাশে ছড়িয়ে পড়ে। তো কি হলো, সে একটু অবাক হয়ে যাচ্ছে যে এরকম ঘটনা কখনো সে আগে দেখে নাই। হঠাৎ করে রাসেল ভাই যে জিনিসটা আসলে মানে জানি না সবাই কিভাবে নিবে, আমি কিভাবে নিয়েছি রাসেল ভাই, আমি ভয় পেয়ে যাই যে হঠাৎ করে 400 মানে 200 থেকে 300 জন লোক ওই বাড়ির দিকে এগিয়ে আসছে। তার ভাষ্য মতে যে 200-300 কখনোই হবে না, আরো বেশি মানুষ হবে। যে এখন যখনই সে চিন্তা করে যে এই লাশটাকে উঠিয়ে খাটিয়াটা ধরে নিয়ে যাবে কে, আমি আর হুজুরই তো আছি, আমরা দুজন মিলে কি নিতে পারবো? সেটাই তো। হঠাৎ করে চিন্তা করতে করতে 200 থেকে 300 জন মানুষ চলে আসলো। আকাশে চাঁদ এবং ক্লিয়ারলি সবই দেখা যাচ্ছে। এই 200-300 মানুষ রাসেল ভাই খালি কালিমা শাহাদাত পড়তে পড়তে আসছে। আচ্ছা। তো কালিমা শাহাদাত পড়তে পড়তে আসে, যখন কোনো লাশ আমরা নিয়ে যাই দেখা যায় যে কেউ মনে মনে পড়ে, কেউ আস্তে আস্তে পড়ে, কিন্তু এরা এমন তালে তালে পড়ছে কালিমা শাহাদাত যে একজনের মুখ থেকে মিস হচ্ছে না, কারণ এরকম সবাই জোরে জোরে পড়ছে। এবং কালিমা শাহাদাত পড়ে সবাই যখন কাছে আসলো, কাছে আসার পর আসলে কারোরই চেহারাই দেখা যাচ্ছিল না। মাথার আচ্ছা। টুপিটা পরিষ্কার, পাঞ্জাবি সাদা, সবকিছু ঠিক আছে, কিন্তু চেহারা কারোই পরিষ্কার না। সে কাঁধে কোদালটা কাঁধে নিল এবং লাশের সাথে সাথে চলা স্টার্ট করলো। তার ভয় তো রাসেল ভাই আস্তে আস্তে বাড়ছে, কমছে না। আমি কোথায় যাচ্ছি, আমাকে এই জায়গায় নিয়ে আসছে, আমার এটা কি আমার স্বপ্ন, আমার হ্যালুসিনেশন, আমি কি আমি নিজেও জানি না। এবং কিন্তু অভিজ্ঞ একজন মানুষ, উনি কিন্তু এতদিন দিন ধরে কাজ করছে এবং ওনার বাবাও কাজ করেছে, কারণ ওনার বাবার কাছেও তিনি এরকম ঘটনা শোনেন। রাসেল ভাই লাশ নিয়ে হাঁটছে তো হাঁটছেই, মাইলকে মাইল হাঁটছে, 4 ঘন্টা 5 ঘন্টা হয়ে গেছে, রাস্তা শেষ হয় না। কবর কোথায়? কবর তো আশেপাশে কোথাও দিয়ে দিলেই হয়তো। রাস্তা শেষ হয় না এবং এরকম রাস্তা সে আগে কখনো হাঁটে নাই। অনেকক্ষণ পরে তার কাছে মনে হয় আমি 6-7 ঘন্টা হাঁটলাম, হাঁটার পরে আমি একটা জায়গায় আসলাম, ঘুটঘুটে অন্ধকার, চারিপাশে অন্ধকার, খালি চাঁদের আলোতে আমি কিছু জিনিসগুলো বুঝলাম যে এটা একটা কবরস্থান। রাসেল ভাই অনেক বড়, ওই জায়গায় খালি থই থই পানি, মানুষ মারা গেলে দেখা যায় লাশ ভাসিয়ে দিচ্ছে। কিন্তু এই জায়গায় এত সুন্দর ফিল, এত সুন্দর মাঠ, এত বড় কবরস্থান সে আগে কখনো ওই এলাকায় দেখেনি। কবর যখন ঢুকে যায় কবরস্থানে ঢোকা মাত্রই, আসল ভাই এখন তো যাবে জানাজাতে, ঢোকা মাত্রই দেখা যায় যে ওই যে 200-300 মানুষ আসছিল পিছিয়ে পিছিয়ে, সবাই কালিমা শাহাদাত বলতে বলতে স্প্লিট আপ করে ফেলে, সব আলাদা আলাদা হয়ে 10-20 জন করে ভাগ করে মাঝখানে লাশটা চলছে, তারা ঘুরে ঘুরে যাচ্ছে।
কবরটার দিকে, এবং জানাজা হয়েছে ঠিক কবরটার আগে, একটু আগে। তো লাশটা রেখে যখন জানাজা পড়ে, রাসেল ভাই সে কোদাল টোদাল রেখে অজু করতে যায়। পাশে একটা পুকুরের মতো ছিল, অজু করে আসে এবং দেখে যে ওই 200-300 লোক ইম্পসিবল, পুরো জায়গাটাতে মানুষ ভরে যায় খালি জানাজাতে, 1-2 মানুষ না, এরকম মানুষ মুহূর্তের মধ্যে শত শত মানুষ জানাজাতে চলে এসছে। এবং ওই যে খাদেম সাহেব, সে নামাজটা পড়ায়, নামাজটা পড়াবার পরে লাশটিকে কবরস্থানের কাছে নিয়ে যায়, যেটা সব কিছু ডেসক্রিপশন রাসেল ভাই চেঞ্জ করে দেয়। কবরটার পাশে লাশের খাটিয়াটা রাখা হয় এবং লাশটা উনি যেটা দেখে যে লাশটা আস্তে আস্তে গড়িয়ে কবরের মধ্যে চলে গেল। কেউ ধরেনি লাশটাকে, না হুজুরটা না সে, তার না ছিল তার কোনো আত্মীয় স্বজন। আস্তে করে লাশটা চলে যায় কবরের ভেতরে, এবং কবরের ভেতরে যাওয়ার পর আমরা লাশের বাঁধনটা খুলে দিই, সে দেখে অটোমেটিক লাশের বাঁধনটা খুলে যাচ্ছে, আর আস্তে করে লাশটা মাথাটা পশ্চিম দিকে কাত হয়ে গেল। এটি কে করছে রাসেল ভাই? ওনার মাথায় এগুলি কিচ্ছু নাই। সেটাই হয় আমি কিছু বলতে পারছি না, ভাই খুব মন দিয়ে রাসেল ভাই বলছে যে মানে লাশের সাথে 2জন ছেলে নামবে, এবং সে যদি বাবা হয়, ভাই হয়, মানে ছেলে হয়, তারা কি করে লাশটাকে আপনার কবরের ভিতরে নামিয়ে দেয়। কিন্তু লাশটা অটোমেটিক কবরের ভিতরে ঢুকে গেল, এবং আস্তে করে খাদেম সাহেব বলল, এই তুমি এখন চাটাই দিয়ে দাও। চাটাই তো না, কলা পাতা, বাঁশ দিয়ে দাও। সুন্দর করে বাঁশগুলা সাজিয়ে রাখলো, রাখার পর কলা পাতা দিল। আর মজার বিষয় আসলে আমি একটা জিনিস স্কিপ করে গেছি, উনি যখন কবর খুঁড়ছিল, উনি একটা করে কোপ দিচ্ছে, তার কাছে মাটি আসছে 10টা কোপের মাটি, অনেক বেশি পরিমাণে, অনেক বেশি। মনে করেন 40 মিনিট লাগে, 40 থেকে 50 মিনিট লাগে তার একটা কবর খুঁড়তে, সে 2 মিনিটে কবর খোঁড়া হয়ে গেছে। তো যাই হোক, ঘটনাতে চলে যাই। উনি যখন কবর দেওয়া শেষ হলো, কবর মানে কাঁধে, রাসেল ভাই আবারও কাঁধে কোদাল উঠাতে এসে দেখলো আশেপাশে একটা মানুষ নাই। যখন কবরটা খোঁড়া শেষ হয়ে গেছে, সবাই লাশটাকে নামিয়ে দিয়ে গেছে এবং মুনাজাত হয়েছে, ওর মধ্যে মুনাজাত হয়ে গেছে। মুনাজাত হওয়ার পর যখন কবর মানে সে যখন কাঁধের মধ্যে কোদাল উঠালো, একটা মানুষ নাই রাসেল ভাই, জনশূন্য সেই এলাকায়। সে একা ওই কবরের পাশে হাঁটু গেড়ে বসে পড়ে, এবং সারা রাত সে কবরের পাশেই ছিল, ওখান থেকে এক ফোঁটাও মুভ করেনি। একটা সময় ঘুম চলে আসে, ঘুমিয়ে যায়, ঘুম ভাঙে। সকালবেলা দেখে যে তার ছেলে তাকে ডাক দিয়ে ঘুম থেকে উঠালো, যে আব্বা তুমি কই ছিলা, তুমি কি কালকে রাতের বেলা মানে শহরে গেছিলা? সে তার ছেলেকে ডিসক্রাইব করতে পারে না সে কোথায় গিয়েছিল, সে জানে না সে কোথায় গিয়েছিল, তার কাছে ভাষা নাই আমি কোথায় গিয়েছিলাম। তো রাসেল ভাই, আপনি এরকম একটা সিচুয়েশন ফেস করলে সকালবেলা চাবো জিনিসটা যদি কোথায় হয়েছে সেই জিনিসটা আবার চেক করবার জন্য। কৌতুল আপনারও থাকবে, আমারও থাকবে, তার মধ্যেও কৌতুল ছিল। সে কি করলো, গতকাল রাতে যে রাস্তা ধরে সে ওই জায়গায় গেছে, সেই রাস্তা ধরে সে আবারও রাখাটা ধরলো। কিন্তু প্রেসক্রিপশন রাসেল ভাই সেগুলি দেয় না। সেই বাড়িতে দেখে এত মানুষ, মানে উঠোনে এত মানুষ, বাড়ি ভর্তি মানুষ। জিজ্ঞেস করলো, আচ্ছা সৈয়দ আশরাফ আলীর বাড়ি এটা না? তো ওখানকার মহিলারা বললো যে হ্যাঁ, সৈয়দ আশরাফ আলীর বাড়ি এদিক দিয়ে একটু ভিতরে, ইঙ্গিত দেখালো। তো তার আর সাহসে কুলন না, কারণ কালকে রাতে তিনি এই বাড়িতেই আসছিল। সে যখন ওই মহিলাকে জিজ্ঞেস করলো, এই বাড়িতে সৈয়দ আশরাফ আলী গতকালকে মারা গেছে না? তখন এই মহিলা বলে, না না, সৈয়দ আশরাফ আলী তো মারা গেছে আজকে থেকে 20 বছর আগে। তাহলে গতকাল রাতে তার কবর ছিল কার? এত মানুষ আসলো কোথা থেকে? সে স্বপ্ন দেখেনি রাসেল ভাই, সে অরিজিনালি একটা মানুষকে গতকাল কবর দিয়েছে। হ্যাঁ, আমার কাছে এই জায়গায় সে মনে হচ্ছিল যে পুরো জিনিসটা স্বপ্ন দেখে, কিন্তু না, মানে কি অবস্থা হয়েছিল ভদ্রলোকের যখন উনি পুরো জিনিসটা এক্সপিরিয়েন্স করেছেন। এবং মানে ব্যাপারটা হচ্ছে যে যেই ভদ্রলোক, আচ্ছা এই ভদ্রলোক সম্পর্কে কিছু জানা গেছে যে সৈয়দ রাসেল ভাই? ওই ভদ্রলোক মাঝে মধ্যে ঢাকায় আসে, ওইখানে উনি বয়সটা এখন বয়স বেশি না। সৈয়দ আশরাফ আলী সম্পর্কে উনি জানে, উনি জানতে চায়নি, উনি জানতেও চায়নি। উনি কবর খুঁড়ে ওই জানার কথা না, মানে জানতে চাইবে না কেউ। মানে এই ঘটনা প্রত্যেকটা মানুষ চাইবে যে এই ঘটনা আমি যত তাড়াতাড়ি পারি ভুলে যাই, আর যেন জীবনে কোনোদিন এরকম, যত ভুলবো তত ভালো আমার জন্য। একদম, মানে যত ভুলবো তত বেশি ভালো আমার জন্য। কিন্তু রাসেল ভাই সত্যি, আমি ইন্টারাপ্ট করলাম যে রাসেল ভাই, যে উনি বলছে যে আমি যে সৈয়দ আশরাফ আলীর কবর দিলাম, আমি যদি স্বপ্ন দেখতাম তাহলে আমি দৈনন্দিন জীবনে যাদের সাথে চলাফেরা করি তাদের চেহারা দেখবো। আমি এমন একজনের চেহারা দেখবো কেন, যে কে আমি জীবনেও দেখি নাই। রাইট, এটা কখনোই আমার স্বপ্ন হতে পারে না। আমি নিজের চোখে ঘটনা দেখেছি, আমি নিজে কবর দিয়েছি, আমি নিজে কাঁধে কোদাল উঠেছি, আমি সব ফিল করি। আমার হাতের মধ্যে এখনো কোদালের ছাপ। এবং সবচেয়ে বড় কথা, যিনি রেগুলার এই কাজটা করেন তার কাছে তো ভয়ের কিছু নাই। তিনি
নানান ভাবে চেষ্টা করবেন যে ঘটনাটা কি ঘটেছে আসলে সেটা বুঝতে। রাইট, সেটাই। এবং আমরা থ্যাংক ইউ ভেরি মাচ আলিফ আপনার ঘটনার জন্য। এবং আমি দেখতে পাচ্ছি যে অনেকেরই রেসপন্স ফেসবুকে আজকে অন্যদিনের চেয়ে বেশি SMS করছেন সবাই। এবং আমি দেখতে পাচ্ছি যে মৌটুসি লিখেছেন ফার্স্ট স্টোরিটা দারুণ হয়েছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও তার কাছে ভয়ানক লাগছে। মোবারক চট্টগ্রাম থেকে লিখেছেন খুব ভয় লাগছে তার কাছে। সাকিব রাজশাহী থেকে লিখেছেন আলিফ ভাইয়ের ঘটনাটা জোস। আমি জানি যে সবাই এইরকমই বলবেন, কারণ এই ঘটনাটা আমার কাছে অনেক ভয়ঙ্কর লেগেছে। নীরব আমাদেরকে এসএমএস করেছেন আমাদেরকে অরণ্যা মিরপুর থেকে, এবং আমাদেরকে মিমি এবং সোহেল এসএমএস করেছেন আমাদের, এবং তিনি বলেছেন যে ঘটনাটা অদ্ভুত ছিল। জ্যাকলিন নাটোর থেকে আমাদের এসএমএস করেছেন, নাইম আমাদের এসএমএস করেছেন, জাওয়াদ আমাদের এসএমএস করেছেন ময়মনসিং থেকে, এছাড়াও ফুলপুর থেকে আমাদের এসএমএস করেছেন আলিফ ভাইয়ের ঘটনাটা খুব ভয় লাগছে। শাফিন আমাদের এসএমএস করেছেন, তামিম এসএমএস করেছেন, সিদ্দিক এসএমএস করেছেন, আসাদুল গাজীপুর থেকে। এছাড়াও আরো দেখতে পাচ্ছি অনেকেই, জ্যাকলিন, বাহার, মুকিত, রাতুল এবং লামিয়া, হিমেল পান্ডে, ইমাম এবং আরো অনেকেই আমাদের এসএমএস করছেন। একইভাবে আমি দেখতে পাচ্ছি যে আমাদের সাথে ফেসবুকে অনেকেই জয়েন করেছেন এই মুহূর্তে, এবং অনেকেই জানাচ্ছেন যে তাদের ঘটনাটা অনেক বেশি ভালো লেগেছে। আপনারাও সেগুলো দেখতে পাচ্ছেন। ফার্স্ট ঘটনাটা খুব ভয় লেগেছে আমাদের ফেসবুকে লিখেছেন এসকে সাকিব। এছাড়াও দেখতে পাচ্ছি অনেক ভয় লাগছে, রাসেল ভাই লিখেছেন, আমিরুল মোমিন আমাদেরকে, সুমি রুবেল লিখেছেন হাই। এছাড়াও আমাদেরকে ভালো লেগেছে লিখছেন, অনেক ভালো লাগছে এইচ কে হক। এছাড়াও শরীফুল সজীব আমাদের এখানে লিখছেন, সাদমান সাকিব। এছাড়াও আমাদের এখানে লিখেছেন দেখতে পাচ্ছি শাহেদ মজুমদার, এছাড়াও শরীফুল হাসান, রাব্বি সরকার, রত্না নিশি, MX মিলন সহ আরো অনেকে। জানিয়ে দিই যে আরো একবার আমাদের যদি এসএমএস করতে চান, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORT ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আমাদের ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিন আমাদের কাছে। মতামত দিবেন কোন ঘটনাটা আপনাদের ভালো লেগেছে, কোন ধরনের ঘটনা বেশি আসা প্রয়োজন, কোন ধরনের অতিথিদের আমরা বারবার আনতে পারি, সেই ধরনের যে কোনো মতামত আপনারা ফেসবুকে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের ফেসবুকের অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radio.furti, RADIOFORTI। পরের ঘটনাটা অনেক বড়, এবং আমরা এই ঘটনাটা অনেক বড় ছিল। আপনারা যদি কিছু মনে না করেন, প্লিজ আমরা একটা ছোট্ট ব্রেক নিয়ে আসি, এবং ব্রেকের পরে আমরা আবারও ফিরে আসছি। আমাদের সাথেই থাকুন। আরো একটা ঘটনা, একদম নতুন একজন অতিথি যিনি আমাদের সাথে রয়েছেন, কিন্তু তার ঘটনাটা খুব দারুণ, আমরা শুনবো। স্টে টিউনড ফর রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Bhoot FM. The night comes alive with driving thoughts. Yes, the night comes alive with গ্রামীণ ফোন। শুনছেন সব সময় রেডিও ফুর্তি 88.0 FM, আর চলছে ভূত FM। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি, এবং আমরা কোনো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, এবং আপনি জানিয়ে দিন যে আপনি কোথা থেকে এসেছেন। প্রথমেই রাসেল ভাই থ্যাংক ইউ, আর যারা শুনছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি এসেছি খিলক্ষেত থেকে, আমি ইফতি। তো আজকে যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব, এটা আমার নিজের জীবনের। আমার বয়স তখন আমি ক্লাস 8-এ পড়ি, 95 or 6 এর ঘটনা এটা। তো তখন গ্রামের এরিয়া, চাঁদপুর থেকে 25 কিলোমিটার দক্ষিণে হাইমচর নামক জায়গায়। তো ওইখানে খুব অজপাড়াগা, ওইখানে বিদ্যুতের আলো থেকে শুরু করে সমস্ত কিছুই খুব দেরিতে এসেছে। তো আমার ওই জায়গাটাই আমার বেড়ে ওঠার এককালীন সময় আমার বাড়ি থেকে ঠিক কয়েক কদম দূরে একটা ঘন বন ছিল। সেই বনের পাশে আমরা কখনো যেতাম না, কারণ ছিল আমাদের ওইখানে যাওয়া বারণ। আমাদের দাদি, আমাদের মা আমাকে বলে দিত যে ওইখানে যেও না, ওইখানে প্রবলেম আছে। তো বাই দ্য ওয়ে আমরা কখনো ওদিকে যেতাম না। তো হঠাৎ করে একদিন স্কুল থেকে আসতে দেখি জমি জমার মাপ হচ্ছে। তো আশেপাশে সবাইকে জিজ্ঞেস করলাম, আচ্ছা এখানে কি হচ্ছে? তো বলল যে ওইখানে তো মেঘনা নদীর ভাঙনের কারণে উপজেলা পরিবর্তন হয়ে এখানে চলে আসবে, আলগিবাজার। আচ্ছা 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 আচ্ছা। তো আমরা আর ওইটা নিয়ে কিউরিয়াসিটি না দেখিয়ে আমরা চলে আসলাম। তো প্রায় কয়েক মাস ভিতরে ওইখানে একটা 4 তলা বিল্ডিং তৈরি হয়ে গেল।
প্লাস্টার টাস্টার সব রং করা হয়ে গেল, সাদা হলুদ রং। তো স্ট্রাকচারটা হচ্ছে আপনার প্রত্যেকটা ফ্লোরে আপনার বারান্দা আছে, বারান্দাটা রড দিয়ে রেলিং বেয়ে একেবারে ছাদে চলে যাওয়া যায়। আচ্ছা। আর সিঁড়িঘরটার বাহির থেকে দেখা যায় যে সিঁড়িঘরটা আপনার গ্লাস করা, খুব 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 গ্লাস করা। হুম যেহেতু ক্লাস 7 বা 8 ছিলাম, তখন আমাদের গ্রুপটা খুব দুষ্ট ছিল। হুম তো দুষ্ট হওয়ার কারণে আমরা প্রায় ওইখানে সামনে ছিল একটা খেলার মাঠ, আমরা ওইখানে খেলতাম। খেলতে খেলতে একসময় কি হলো, আমরা ওই ইটা মেরে আমরা ওই গ্লাসগুলা ভাঙতাম। তো তারপরে কি হতো, আমরা দেখতাম যে কার 2-1 মাস পরে এসে আবার কারা যেন এসে আবার ওই গ্লাসগুলা ঠিক করে দিয়ে যায়। তো এইভাবে চলতে থাকলো, আমরা গ্লাস ভাঙি, চলতে থাকলো। তো একদিন খেলার মাঠে আমরা খেলতেছি ও বাসার সামনে, খেলার পরে দেখলাম আমি হঠাৎ করে আমার চোখ গেল ওই হলুদ বিল্ডিংটার দিকে। হুম তো চোখ যাওয়ার পরে আমি দেখলাম দোতলায় হুম বারান্দায় একটা মেয়ে সাদা ড্রেস পরে দাঁড়িয়ে আছে। তো আমি চিন্তা করলাম যে সারা দিন তো খেলি, হয়তোবা আমার এটা কোনো মানে কোনো ব্রেনের কোনো ধরনের হ্যালুসিনেশন হইতে পারে, ভুল করছে হয়তো আপনার। ভুল করছে হয়তোবা। জি। হুম তো তারপরে কি হলো, আমি ওই দিন আর ওই ঘটনাটা আমি শেয়ার করলাম না আমার ফ্রেন্ডদের কাছে। হুম ঠিক তার পরের দিনে একই ঘটনা। আমি এই ঘটনাটা খুব ভয় পেয়ে গেলাম, আসলে কি। তখন আমি চিন্তা করলাম, যেহেতু আমার এই ঘটনাটা 2 দিন ঘটলো, আমি আমার ফ্রেন্ডকে বলবো। হুম তো তার পরের দিন আমি কি করলাম, খেলা শেষ করে পাশে ছিল পুকুর, পুকুরের ভিতরে সবাই গরমকাল, হুম আমরা পুকুরের ভিতরে হাবুডুবু খেয়ে আবার উপরে চলে এসে আমরা এক জায়গায় গোল হয়ে মিটিং এর মতো বসলাম মাঠের ভিতরে। আচ্ছা। আমাদের পিছনে হলুদ বিল্ডিং। তো আমি যখন বলতে যাব যে আমি কিছু দেখছি, হুম ঠিক তার মুহূর্তে আমি বলতে যাব, এই মুহূর্তে আমার পিছন থেকে আমার ফ্রেন্ড বলল, দোস্ত আমি না গতকালকে ঠিক তার আগের দিনও আমি একটা মেয়েকে দেখলাম দোতলায় বারান্দাতে দাঁড়ানো। হুম জিনিসটা আমি মনে মনে চিন্তা করলাম যে আমি একা না, আরেকজন আমার দেখছে। আমার ফ্রেন্ড আরেকজন দেখছে। ঠিক সাথে সাথে সবাই বলে উঠলো, হ্যাঁ আমরাও দেখছি যে একটা মেয়ে। তো তখন আমাদের ভিতরে একটা কিউরিওসিটি তৈরি হলো যে কি হয়, এই বাসায় তো কেউ নাই, বয়সটাও তখন আপনাদের অনেক কম। বয়সটাই অনেক কম, এই বাসায় তো কেউ নাই, তো এই বাসায় এই মেয়েটা আসলো কিভাবে। তো আমাদের ভিতরে একটা স্পিয়া জাগলো, আমরা দেখবো এটাতে আসলে কি ঘটনা। রাইট। তো আমরা প্ল্যান করলাম যে আজকে রাতেই আমরা ভাত টাত খেয়ে আমরা স্কুল মাঠে চলে আসব। তো আমরা রাতের বেলা যে যার মতো ওই দিন বাড়িতে চলে গেলাম। বাড়িতে চলে এসে আমরা ভাত টাত খেয়ে ঠিক 11টায় আমরা 6 ফ্রেন্ড স্কুল মাঠে। আচ্ছা। তখন প্ল্যান করলাম এখনই যাব। হুম আমরা গেলাম ওই বিল্ডিং এর কাছে, যাওয়ার পর এখন প্ল্যান হলো কে উঠবে, কারণ বিল্ডিংটা ছিল একতলার, বারান্দাটা দিয়ে রেলিং বেয়ে সরকারি বিল্ডিং গুলো যেমন হয় রাসেল ভাই, একটু সানসেটের মতো সামনে থাকে। হুম তো ওইটার উপরে, সানসেটটার উপরে উঠে আমাকে তারপরে গ্লাস যে ছিল খোপ খোপ মতো, ওই গ্লাস ভাঙতে হবে এবং ধরে পা আগে দিয়ে তারপরে এভাবে যেতে হবে, একেবারে শুয়ে ওইভাবে যেতে হবে, ঝুলে তারপর ঝুলে। মাথা ঢুকে যেতে জি, হবে। জি। হ্যাঁ রাইট। ঝুলে ওইভাবে যেতে হবে। তো কি করলাম, আমি আর রাজু, তো ডিসিশন হলো যে আমি আর রাজু উঠবো। তো আমরা কি করলাম, আমি আর রাজু উঠে গেলাম। উঠে যাওয়ার পরে রাজু বলল যে চল ভিতরে ঢুকি। তো ভিতরে ঢুকে গেলাম। ভিতরে ঢুকে যাওয়ার পরে হঠাৎ করে একটা ঠান্ডা বাতাস করে বয়ে গেল। এতটা ঠান্ডা এই গরমে, আমরা অবাক হয়ে গেলাম। তার পিছন দিয়েই আমার ফ্রেন্ড খোরশেদ এসে আসবে, কিরে তোরা এখানে কি। তো আমরা কি করলাম, ঘটনাটা খোরশেদের সাথে শেয়ার করলাম যে দোস্ত দেখ এখান থেকে একটা ঠান্ডা বাতাস হয়েছে। হঠাৎ করে দোতলা থেকে একটা আওয়াজ আসলো, আওয়াজটা একটা মেয়েলি কণ্ঠের মতো, একটা হাসির মতো আওয়াজ আসার পরে খোরশেদ বলল, ধাম করে আমাকে ধাক্কা দিল, আমি দেখবো। উপরে উঠে গেল, আমরা সবাই তার পিছনে পিছনে দোতলার উপরে দেখলাম তালা নেই। আমরা ভিতরে ঢুকে সমস্ত ঘর সার্চ করলাম, যে কিছু নেই, শুধু একটা গন্ধ শুধু আছে, সেটা হচ্ছে একটা পোড়া মাংসের গন্ধ। আমরা যে যার মতো চলে আসলাম, আবার বাসায় চলে গেলাম। ঠিক তার পরের দিন আমার ঘুম ভাঙলো সকালবেলা, দেখলাম খুব চেঁচামেচি। আমার চাচা ছিলেন চেয়ারম্যান, আমার চাচার কাছে দেখলাম
একটা পুলিশের ভ্যান আসলো। আমার চাচাকে বললো, চেয়ারম্যান সাহেব, আপনাদের এই বিল্ডিংটাতে বা আপনার এই বিল্ডিংটা, হলুদ বিল্ডিংটাতে আমরা 2টা লাশ পেয়েছি, কিন্তু ট্রেস করতে পারতেছি না এটা কার লাশ। তার মানে বেওয়ারিশ লাশ। দেওয়ারিশ লাশ। তখন আমার চাচা বললো কি, আমি এই মুহূর্তে আমি দৌড় দিয়ে, আমার বাড়ির পাশে ছিল আমার রাজু ফ্রেন্ডের বাসা, আমি ওর বাসায় চল থানার সামনে যাই। গেলাম, যা শুনলাম যে বেওয়ারিশ লাশ হিসেবে 2টা লাশ পাওয়া গেছে। তো তার 2 দিন পরে এটা কারো কোনো পরে মাইক নামানো হইলো এলাকায়, তারপরে লোকাল পত্রিকা দেওয়া হইলো, কোনো নিউজ নাই এরা কারা। পরে তারপরে কি হলো, 2 দিন পরে বা 3 দিন পরে ওইটা বেওয়ারিশ লাশ হিসাবে থানার পাশেই কবর দেওয়া হলো। আচ্ছা। তো তারপরের দিন, আমি ওই দিনের পরে আর 2-1 দিনের পরে যে ঘটনা, সেটা হচ্ছে আমি রাতের বেলা ঘুমাচ্ছি। ঘুমের পরে হঠাৎ করে আমার একটা ফোন আসলো, আমার মেজো ভাই আমাকে বলল যে, এই ইফতি। আমি উঠলাম, বললো যে তোর ফোন আসছে। আমি ফোন রিসিভ করতে আমাকে বললো যে, আমি মনির, তুই একটু বাসার বাইরে আয়। আমি গেলাম, যে বললো যে এই সমস্যা, আমার কাছে একটা ফোন আসলো যে আমার কাছে একটা ফোন আসলো যে এই ঘটনা। ও রাসেল ভাই, একটু ভুলে গেছিলাম যে ওই ঘটনা হওয়ার পরে প্রায় প্রত্যেক মাসে আমাদের এটা 2 মাস কন্টিনিউয়াস চলো, প্রত্যেক দিন একটা করে 2 জোড়া, একটা ছেলে আর একটা মেয়ের লাশ পাওয়া যেত। একটা খুবই মানে ভয়ঙ্কর ব্যাপার কিন্তু। প্রত্যেক দিন আপনার একটা ছেলে একটা মেয়ে, কিন্তু যখনই মাইক নামা হয়তো ছবি সহ, ইভেন আপনার কেউ কোনোদিন কোনো ট্রেস করতে পারেনি। 2 মাস চললো এটা। প্রত্যেকটা লাশই বেওয়ারিশ পাওয়া যেত। বেওয়ারিশ লাশ হিসেবে কবর দেওয়া হতো। তো এই ঘটনা তো কি করলো, সরকারি ভাবে বললো যে এখানে তো অনেক সরকারি অফিস আছে, এখানে কয়েকটা ফ্যামিলিকে থাকতে দেন। তখন কি করলো, আপনার 2 জন ভূমি অফিসার একজনকে পেলো যে ফ্যামিলি সহ এখানে থাকবে। ফ্যামিলি বললে ভুল হবে, আপনার তার বাবা আর ছেলে। তো পরের দিন স্কুলে দেখা গেল কি, আপনার আমার স্যার যে বাংলা টিচার ছিল, উনি পরিচয় করে দিল, এই হচ্ছে তোমাদের নতুন ফ্রেন্ড সুজন, ওর বাড়ি গাইবান্ধাতে। আচ্ছা। ওর নতুন আসছে, সরকারি ভূমি অফিসার, ওর বাবা চাকরি করে। তো এই তারপর ঘটনায় আসি। তো এইভাবে সুজনের কাছে আমাদের একটা বন্ধুত্ব সম্পর্ক তৈরি হয়ে যায় কয়েকদিনের ভিতরে। তো আমি ঘটনায় আসি, মনিরের ঘটনা। তো মনির বলল যে কে যেন আমাকে ফোন করে বলতেছে, আমাকে বাঁচা। তো আমি বুঝতে পারছি যে এটা সুজনের গলা, এটা আমি বুঝতে পারছি। তখন আমাদের এখানে যাইতে হবে, আমরা সবাই দৌড়ে সেই হলুদ বিল্ডিং এর কাছে গেলাম, যা দেখলাম যে ওই বিল্ডিং এ কে উঠবে। তো এর ভিতরে কি করলো, খোরশেদ ধাম করে আবার উঠে গেল বিল্ডিং এ। যখন গেল সবার তার পিছনে উঠে গেল দোতলায় যেয়ে দেখলো কেউ নাই, শুনশান ঘর, কোনো আলো নেই। হঠাৎ করে উপর থেকে পানির শব্দ, পানি ফেলতেছে কে। তখন সবাই আমরা দৌড়িয়া ছাদের উপরে গেলাম। একজন দেখলো, এই দেখ কার যেন পা দেখা যাচ্ছে। আর পানির ট্যাঙ্কিটা ছিল আপনার হচ্ছে ইট দিয়ে তৈরি করা, মাঝখানে কার যেন পা দেখা যাচ্ছে। আমরা সবাই খোরশেদ লাফ দিয়ে উঠে গেল ট্যাঙ্কির উপরে, পা ধরলো, এই সুজন। কি করলো, সুজনকে আমরা ধরে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলাম। ওই রাতে আমরা ভূমি অফিসের একজন লোকের মাধ্যমে খবর দিলাম যে সুজনের বাবা কোথায় আছে। বললো যে অফিসের কাজে ঢাকা গেছে। তো বললাম যে ওনাকে একটু খবর দেন, সুজনের এই অবস্থা। তো আমরা ও এখানে ছিল, আমরা যার মতো আবার বাড়িতে চলে যাই। তো সকালবেলা আমরা আসলাম, আইসে আবার সুজনের সাথে বললাম, সুজনের জ্ঞান ফিরেছে মেবি 11টায়। তখন আমি বললাম, দোস্ত কি হয়েছে? ও বলে যে, দোস্ত আমাকে আর ওই বাসায় যাইতে দিস না, আমাকে ওরা মেরে ফেলবে। আমি বললাম যে ঘটনাটা বল, তোর বাবাকে বলতে হবে, বা এলাকার অনেক লোক আছে, আমি তাদেরকে বলবো যে ঘটনা কি হয়েছে। দোস্ত আমাকে ওই বাসায় আর দিস না, আমাকে মেরে ফেলবে, দোস্ত আমাকে ওই বাসায় দিস না। তো তারপরে কি হলো, ওর বাবা আসতে আসতে আপনার বিকাল 4টা বেজে গেল। আমরা ওর আঙ্কেলের কাছে বললাম, আঙ্কেল দেখেন ওই বাসায় থাকেন না, থানার পাশে আপনার একটা সরকারি বিল্ডিং আছে, আপনি ওইখানে থাকেন, যেহেতু ওইখানে। উনি আমাকে বললো, তোমরা বাচ্চা ছেলে, আমাদের সবাইকে বলো তোমরা বাচ্চা ছেলে, তোমাদের কথার কোনো আমলে নিলেন না ব্যাপারটা। জি রাসেল ভাই, তারপরে ওই আমলে নিলেন না। তারপর অনেক সত্য মিথ্যা সবকিছু উনি কি করলেন, ওই টেনে হিস্ট্রে সুজনকে নিয়ে গেলেন ওই বিল্ডিং এ। নিয়ে যাওয়ার পরে দিন কি হলো, আমরা যার মতো বাড়িতে চলে গেলাম। রাত 12টা কি 12:30টার দিকে হঠাৎ করে আমি থাকতাম আমার শোয়ার আপনার খাটের পাশে ছিল জানালা টাক করে আওয়াজ হলো। আমি বললাম কে? বললো যে আমি কে? খোরশেদ, দরজা খুল তাড়াতাড়ি। আমি দরজা খুলে দেখি খোরশেদের পুরা শরীর ভেজা। আমি তাকে কি করলাম, একটা তাওয়াল দিয়ে আমার একটা সেন্ডো গেঞ্জি আর একটা থ্রি কোয়ার্টার। ও বললো যে আমাকে পড়ার সময় নেই, তুই এখন চল।
তো কি করলাম, দুইজনে দরজা মানে একটা অনেক রকম ধমকের ধাক্কা দিয়ে আমরা না আটকে আমরা চলে গেলাম হলুদ বিল্ডিং এর দিকে। হলুদ বিল্ডিং এর দিকে যখন গেলাম, রাসেল ভাই বিশ্বাস করবেন না, এত বাতাস, এখানে এত বাতাস কিভাবে? তখন আমরা যখন গেটের দিকে, কেচি গেটের দিকে আগাই, আমরা আগাইতে পারতেছি না, কি হচ্ছে? আমরা এক পা আগাইলে আমাদের বাতাসে আরো দূরে। তখন খুরশেদ বলল, দোস্ত এখান থেকে না, পিছন থেকে যাব, পিছনে একটা সুপারি গাছ আছে, তারপরে আম গাছ বেয়ে আমরা ছাদের উপর উঠবো। ও যেই কথা সেই কাজ, পিছনে দৌড়িয়ে চলে গেল, আমিও তার পিছনে পিছনে। ও আবার এই রশি টসি ছাড়াই সুপারি গাছে উঠতে পারে ভালো। ও ধামাধাম কয়েক উপরে উঠে গেল সুপারি গাছে। আমিও তার পিছনে পিছনে দেখা দেখে গেঞ্জিটা খুলে কোন রকমের গিট্টু দিয়ে ওই সুপারি গাছে ওঠার চেষ্টা করতেছি। তো তারপরে কি হলো, ও যখন উঠে গেছে অর্ধেক, তখন দেখলাম ধাম করে খুরশেদ সুপারি গাছ থেকে নিচে পড়ে গেল। আমি তাড়াতাড়ি নেমে আমি ওকে বললাম যে দোস্ত কি হয়েছে? ও বললো যে দোস্ত কিছু হয় না। আমি ওর হাতে দেখলাম পুরো বেঁকে আছে। আমি দোস্ত ওর হাত ভেঙে গেছে। দোস্ত এগুলো দেখার সময় না, আমাকে ওকে বাঁচাইতে হবে। ও কি করলো, লাফ দিয়ে আবার সুপারি গাছে উঠে গেল। উঠে যাওয়ার পরে ওর পিছনে পিছনে আমি উঠে গেলাম। ও আম গাছের ডাল বেয়ে ছাদে উঠে গেল, আমি আস্তে আস্তে, ও আমার অনেকটা আগে। ও দেখলাম যে দরজাটা লাথি দিয়ে সরিয়ে ভিতরে ঢুকে যাচ্ছে, গিয়ে উপরের ছাদের দরজাটা সরিয়ে ভিতরে ঢুকে গেল। আমিও দৌড় দিলাম ওর পিছনে পিছনে। আমি যখন রেলিং এর পাশে দেখলাম সুজনকে, খুরশেদকে ধাম করে কে যেন দরজার বাহির থেকে টান দিয়ে, অনেকটা সিনেমার মতো হয় যে ধাম দিয়ে এক পাশ থেকে আরেক পাশে নিয়ে যায়, ধাম করে নিয়ে গেল। আমি এখন কি করব? আমি কি চলে যাব, নাকি আমি খুরশেদকে বাঁচাবো, নাকি সুজনকে বাঁচাবো? আমি করলাম কি যে না, আমি এখান থেকে যদি চলে যাই বা আমি কি ফিরতে পারবো, তাহলে শুধু আমি এক পা আগাই। আমি যখন এক সিঁড়িতে পা দিলাম, কে যেন, রাসেল ভাই, কে যেন আমাকে ধাম করে একটা ধাক্কা মারলো। ধাক্কা মেরে আমি সিঁড়ির গোড়ায় পড়ে যাই। আমার মাথাটা পড়ে যাওয়ার ফলে এই যে রাসেল ভাই, আমার এই নাকের এখানটাতে আমি পড়ছি, আমার নাকটা এখান থেকে করে আর এই বাঁকা হয়ে যায়। এই যে হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই জায়গাটা পুরো বাঁকা হয়ে যায়। হুম। বাঁকা হয়ে যাওয়ার পরে আমার মাথাটা ছিল ঘরের দিকে। দেখলাম, আমি বিশ্বাস করবেন না যে সুজনের বাবা ডাইনিং টেবিলের পাশে কে যেন অটোমেটিক্যালি, আমি দেখলাম যে ওনার পাটা ছিঁড়ে যাচ্ছে। আমি আরো ভয় পেয়ে গেলাম। তারপরে আমি চিন্তা করলাম যে এখন কি হবে। তো এখানে বসে থাকার ঠিক ভিতরে কি হচ্ছে আমি একটু দেখি। আমি যেই উঠতে যাব, কেউ একজন আমাকে টান দিয়ে একেবারে চেয়ারের সহ আমার মাথায় প্রচন্ড ব্যথা পাই, আমাকে নিয়ে দেয়ালের সাথে ধাম করে বাড়ি দিল। বাড়ি দেওয়ার পর আমি আমার ডান দিকে ফিরে দেখি খুরশেদ, আমার বাম দিকে সুজন বারবার চিল্লাচ্ছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, কে আমাকে মেরে ফেলবে, আমাকে ওরা মেরে ফেলবে। আমি তারপরে সুজনের বাবার দিকে তাকালাম, আমার আঙ্কেল। সে দেখলাম টান দিয়ে ওনার হাত পা দুইটা ছিঁড়ে ফেলতেছে। কে বা কারা আমি জানি না, শুধু আমি একটা কথার আওয়াজটা ট্রেস করতে পেরেছি যে তোরা এখানে এসেছিস কেন। তারপরে আমি কিচ্ছু জানি না। তারপর হঠাৎ করে দেখলাম নিচে কে 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 অনেক ধরনের শব্দ। তারপরে আর আমার জ্ঞান নেই। পরের দিন জ্ঞান ফিরলো, দেখলাম আমি হসপিটালে, সে একই চাঁদপুর সদর হসপিটালে। ওইখানে আমি পাশে ফিরলাম খোরশেদের পাশে সুজন। আমার মেজো ভাই আসলো, আমাকে বললো যে তুই এখন সুস্থ আছিস, ডাক্তার বলছে তুই এখন চল। আমি মেজো ভাইয়ের সাথে কোনো কথা না বাড়িয়ে বাড়ি চলে গেল বলল যে আচ্ছা তুই এখন কাপড় গুছিয়ে নে, তোর আর এখানে থাকা লাগবে না। আচ্ছা, স্বাভাবিক। হ্যাঁ, তোর আর এখানে থাকা লাগবে না। আমাকে ঢাকা নিয়ে চলে আসলো। আমার বোনকে বললো ও যেন আর কখনো বাড়ি না যায়। তারপরে প্রায় 2-3 মাস কেটে গেল। আমি ড্যামরা আসলাম কোনাপাড়ায়। একদিন বিকাল বেলা হাঁটার সময় হঠাৎ করে পিছন থেকে একজন বলতেছে ইফতি। পিছন থেকে তাকিয়ে দেখি মনিরের ভাই, আমার ফ্রেন্ড মনিরের ভাই নাজির ভাই। ওনার কাছে আমি পরবর্তীতে কাহিনীটা শুনি যে ওই দিন সুজনের বাবার লাশ পাওয়া গেছে, প্রত্যেকটা অঙ্গ বিচ্ছিন্ন। সুজনকে তার পরের দিন তার মামা এসে বাড়িতে নিয়ে যায়। তারপরে ওইখানে সবাই ডিসিশন, সরকারি সমস্ত অফিসে সব ডিসিশন হয় যে ওইখানে এখনই আনসারদের থাকার জন্য ব্যবস্থা করে দিবে। তারপর থেকে হুজুর টুজুর এনে ওইটাতে ঝাড়ফুঁক করে আপনার ওই বিল্ডিংটাকে আনসারদের থাকার জায়গা করে দেয়। এখন ওইখানে অনেক বিল্ডিং, এখন আর নাকি ওই ধরনের কোনো কাহিনী নাই। রাসেল ভাই, এই ছিল আমার প্রথম কাহিনীটা।
অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য, থ্যাংক ইউ সো মাচ। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাছে SMS ও প্রচুর আছে এবং আমাদেরকে SMS পাঠাচ্ছেন আপনারা। অভি আমাদের SMS করেছেন এবং তিনি এবং তার বন্ধু অদিতি শুনছেন। ফয়সাল আমাদের সিলেট থেকে SMS করেছেন। ফুর্তি সারাহ আমাদের মিরপুর থেকে SMS করেছেন। ঘটনাগুলো সবার কাছে ভালো লাগছে, সুতরাং আলাদা করে পড়ছি না। পাবনা থেকে আমাদেরকে SMS করেছেন, নামটা লেখেননি। আমাদেরকে মনিরা SMS করেছেন কেরানীগঞ্জ থেকে এবং সেকেন্ড স্টোরিটা তার কাছে অসাম লেগেছে। তাসভির ময়মনসিংহ থেকে আমাদের SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন তিমাত পুলিশ লাইন থেকে। এছাড়া আমাদেরকে সিমরান SMS করেছেন গুলশান থেকে এবং আমাকে জিজ্ঞেস করেছেন কেমন আছে। আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালো। দলে SB বাদশাহ আমাদের SMS করেছেন নরসিংদী থেকে। জুয়েল আমাদের SMS করেছেন আমাকে মাহমুদ আপল মাহমুদ। এছাড়া আমাদেরকে SMS করেছেন, দেখতে পাচ্ছি যে MK নিলয়। এছাড়াও সমুদ্র ঝিনাইদহ থেকে আমাদের SMS করেছেন। অনেকেই সেকেন্ড স্টোরিটা কিন্তু প্রশংসা করছেন। মিরাজ হুসাইন আমাদের SMS করেছেন, তারা 4 ভাই বোন মিলে শুনছেন। টিপু আমাদের SMS করেছেন আমাদেরকে। এছাড়া দেখতে পাচ্ছি কবি ফারুক খান বড়াইগ্রাম নাটোর থেকে। এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি মুকিত এবং শিমু নেত্রকোনা থেকে SMS করেছেন। শাহরিয়ার আমাদের SMS করেছেন আমাদেরকে আরো অনেকে। এছাড়াও খুব ভালো লাগছে ফেসবুকে লিখেছেন মোহাম্মদ রাসেল। এছাড়াও মেহেদি হাসান শিবলু আমাদের বলেছেন ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা অনেক বেশি ভালো লাগছে তার কাছে। এইগুলো এই কমেন্টগুলো কিন্তু আপনিও দেখতে পাবেন। এছাড়াও অ্যাঞ্জেল আইরিন লিখেছেন খুব ভয় পাচ্ছেন তিনি। শাফিউল ইসলাম আল মামুন লিখেছেন আই লাভ ভূত এফএম। এছাড়াও তুষার আহমেদ লিখেছেন এখানে লিখেছেন আরজে মেশকাত। আচ্ছা, এছাড়াও রবি ইসলাম সিদ্দিকী, এছাড়াও মাহিদুল ইসলাম, এছাড়াও আমাদের দেখতে পাচ্ছি মাহমুদ হোসেন, ইব্রাহিম মোল্লা, আমারুল হাসান, মিসবা নূর, এমডি মাহিম সহ আরো অনেকে এখানে কমেন্ট করেছেন। সারা সপ্তাহ জুড়ে সেই কমেন্টগুলো আপনাদের পড়া যায় এবং আপনাদেরকে রিপ্লাইও দেই আমি, এবং সেই সাথে আপনাদের কাছ থেকেও জেনে নেওয়া যায় যে কোন ধরনের ঘটনাগুলো আপনাদের ভালো লাগে। আচ্ছা, হসপিটালের ঘটনা শুনতে চেয়েছেন। হসপিটালে একটা ঘটনা রয়েছে আমার কাছে এবং আরো একটা ঘটনা আলিফের কাছে রয়েছে, সেটা আমরা পরে শুনবো হয়তো যদি টাইম থাকে। একটা ছোট্ট ঘটনা পড়ি আমরা, এবং সেটা লিখেছেন যে তিনি যেভাবে লিখছেন সেভাবে পড়ছি। সালাম নিবেন রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আর আপনারা ভালো থাকলে, ভালো থাকা মানে ভূত এফএম ভালো থাকা, এবং ভূত এফএম এর সকল শ্রোতা এছাড়াও আরো অনেকজনকে তিনি শুভেচ্ছা দিয়ে শুরু করেছেন তার ঘটনাটি। আজ আমি যে ঘটনাটি শেয়ার করব তা মাশিউরের এক লোকের, আচ্ছা মিশরের এক লোকের কাছ থেকে শোনা, এবং সেই ঘটনাটি আমাকে আরবিতে বলেছে। আমি আমার মতো করে আপনাদের সাথে শেয়ার করছি। আমার ছোট ভাই, সে সৌদি আরবের জেদ্দা সিটির একটি গভর্নমেন্ট হসপিটালে কাজ করে। আপনারা হয়তো জানেন যে সৌদি আরবের ডেথ পেনাল্টি বা পাবলিক এক্সিকিউশন সম্পর্কে। এখানে এক্সিকিউশন বা মৃত্যুদণ্ড দেয়া হলে ওই ব্যক্তির মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়। জেদ্দা এরিয়াতে যতগুলো ডেড এক্সিকিউশন হয় সবগুলো ডেড বডি ওই হসপিটালে আনা হয়, এবং ওখানেই তারা বেশ কিছু কিছু থাকে আর কি, যে ফর্মালিটিস থাকে, সেই ফর্মালিটিসের পরে তারপরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। আমার ভাইয়ের কাজ ছিল ডেড বডিগুলোকে পাবলিক এক্সিকিউশনের এরিয়া থেকে আনার পর এক্সিকিউশনের কাপড়, ধুলো এবং সবকিছু চেঞ্জ করে দিয়ে তার মাথা থেকে, তার বডি থেকে, মাথা থেকে ক্লিন করা এবং একটা রুমে রাখা, এবং ওই ডেড বডির সকল ডকুমেন্টস রেডি করা, এবং তারপরে কফিন বক্সে যার যার রিলেটিভের কাছে পাঠিয়ে দেওয়া। এবং ওই ডেড বডি রাখার রুমটির ঠিক 20-30 ফিট সামনে ছিল তার রুম। একদিন রাতের ঘটনা, রাত তখন 2টা হবে এবং সে বাথরুমে যাবার জন্য ওঠে। বাথরুম থেকে বের হয়ে সে কিছু শব্দ শুনতে পায়। শব্দটা ঠিক ওই ডেড বডি রাখার রুমের দিকে থেকে আসছিল, এবং ডেড বডি রাখার রুমের একটা পেছনের দিকে একটা জানালা আছে, সেই জানালাটা দেখা যেত, এবং সেই জানালা থেকে সে দেখতে গেল যে কি হচ্ছে, এবং সে ওই খোঁজ খবর নিতে গেল আর কি, এবং সে দেখতে পায় জানালাটার দিকে তাকিয়ে যে ঠিক ডেড বডি রাখার রুমের দরজার সামনে 3-4 জন লোক দরজা ভাঙার চেষ্টা করছে, এবং লোকগুলোর শরীরের গঠন দেখতে সাধারণ মানুষের মতো ছিল না। শরীরের রং ছিল একদম কালো, এবং তাদের হাইট ছিল প্রায় 8-9 ফিটের মতো, এবং লম্বা শরীরে কোনো কাপড় ছিল না। এরপর সে সাহস করে জানালা থেকে চিৎকার করে উঠল, এবং চিৎকার করার সাথে সাথে ওই লোকগুলো তার জানালার দিকে ফিরে
থেকেই সে দেখতে পায় যে এবং ওদের মুখে মানে ফিরে তাকায় আর কি, যখন শব্দটা করলো, চিৎকার করলো, এবং সঙ্গে সঙ্গে ওই লোকগুলো জানালার দিকে ফিরে তাকালো এবং সে দেখলো যে তাদের মুখে কোনো ধরনের কোনো চামড়া নাই। তার মানে চামড়া যদি তুলে ফেলি আমরা শুধু মাংস দেখতে পারবো, রাইট? সেরকমই ছিল এবং সেরকমই, এবং পরের এবং সে সঙ্গে সঙ্গে এটা দেখার পরে সে তার আর মানে কি বলবো, সে সেখানে আর স্থির ছিল না, সে সঙ্গে সঙ্গে সেন্সলেস হয়ে যায়। এবং পরের দিন সকালে কাজে আসতে দেরি হওয়াতে হসপিটাল থেকে লোক আসে এবং রুমের ভেতর থেকে কোনো সারা শব্দ না পেয়ে সবাই দরজা ভেঙে রুম থেকে তাকে বের করে। পরে সে শুনতে পায় যখন তাকে রুম থেকে বের করা হয় তখন তার সমস্ত শরীরে আঠালো জাতীয় কোনো কিছু একটা লাগা ছিল, এবং এরপর সে ওই রুম থেকে অন্য একটা প্লেসে শিফট হয়ে যায়। এবং এই ব্যাপারটা অদ্ভুত ব্যাপার যে লাশটা সে রেগুলারই এরকম ধরনের কাজ করছে। আলিফ যেরকম একটু আগে বলছিল একজন কবর খোঁড়েন এবং প্রতিদিনই তিনি তাকে এই কাজটাই করতে হয়, হঠাৎ করে একদিন তার সাথে এই ঘটনাটা ঘটে যায় এবং তার আগে পর্যন্ত তিনি কিন্তু ভয় পেতেন না, তারপর থেকে ভয় পান। এই ভদ্রলোক রেগুলার এই লাশ নিয়েই তার কাজ এবং লাশটাকে গুছিয়ে কফিনে ওঠা পর্যন্ত তৈরি করে তারপরে সেটা পরিবারের কাছে হস্তান্তর করার কাজ তার। এবং হঠাৎ করে একদিন ঘটেছে এরকম দুর্ঘটনা, দেখতে পায় যে সেই লাশটির জন্য কেউ বা কারা বা কিছু মানুষ জানালার বাইরে দাঁড়িয়েছে, সেটা অস্বাভাবিক দেখতে। এবং যখন তাকে উদ্ধার করা হয় তখন দেখা যায় তার সমস্ত শরীরে আঠালো জাতীয় পদার্থ। এবং এটা আমাদের লিখেছেন মোহাম্মদ হানিফ, দোহা, কাতার থেকে। এবং আপনাকে অনেক ধন্যবাদ হানিফ আপনার এই ঘটনার জন্য, এবং আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। বলি আরো একবার, আমাদের যদি SMS করতে চান মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আমাদের ইমেইল করতে চান আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে, বা আপনার জানা সেরা ঘটনাগুলো লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করবেন এই ঘটনাগুলো আপনি মানে এখানে স্টুডিওতে সরাসরি এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনা আমরা পড়ে শোনাবো। আমাদের ফেসবুক পেজের অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radio.furti, www.facebook.com/bhutfm.russell। আর কোনো কথা না বলে আমাকে ছোট্ট বিরতি যাচ্ছি এবং বিরতির পরে আবারও ফিরে আসছি নতুন অতিথি এবং ডক্টর আলিফ থাকবেন তখন আবারও। সো আমাদের সঙ্গে থাকুন, স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Tonight comes alive with Ramin Thorn. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM। ঘড়িতে সময় রাত 12টা বেজে 52 আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম, এবং আজকের অতিথিরা আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ভূত এফএমে। এবং বুঝতেই পারছি আপনারা অনেক এনজয় করছেন আমাদের এখানে, যে মানে আমরা দেখতে পাচ্ছি কারা অনলাইনে শুনছেন, কারা ফেসবুকে লিখছেন, সবকিছু দেখে মনে হচ্ছে যে আপনারা অনেক এনজয় করছেন এবং আপনাদের SMS পড়তে ইচ্ছা করছে, অনেক পোস্ট পড়তে ইচ্ছা করছে, কিন্তু গল্প আছে অনেক। সুতরাং দেখা যাক কি হয়। সাকিব আমাদের SMS করছেন, জাকির আমাদের SMS করছেন প্রীতম, এছাড়াও MD আকাশ আমাদের SMS করছেন ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ওকে, আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি শুভ SMS করছেন তাঁতিবাজার থেকে, আমাদেরকে SMS করছেন ইয়াসিন, SMS করছেন মিলন খুলনা থেকে, ফয়সাল আমাদের SMS করছেন, অভি আমাদের SMS করছেন আমাদের মাজেদ, শাহিন আমাদের SMS করছেন গাজীপুর থেকে, এছাড়াও মুহিম আমাদের SMS করছেন আনাম বংশাল থেকে SMS করেছেন, MK নিলয়, মাহি। আজকের স্টোরিগুলো সবাই অনেক প্রশংসা করছেন আপনারা সবাই, এবং দেখতে পাচ্ছি সেটা আমি ফেসবুকে এবং আমাদের SMS এর প্যানেলে, এবং এছাড়াও দেখতে পাচ্ছি যারা আমাদেরকে ফেসবুকে জানাচ্ছেন তারাও জানাচ্ছেন, অনেক প্রশংসা করছেন। আপনাদের প্রশংসা পেয়ে সত্যি আমরা অনেক উৎসাহিত হয়ে যাই আরো ভালো কাজ করার, এটা একটা বিরাট প্রেরণা। যাই হোক, আমরা ঘটনায় চলে যাই। আপনারাও একটু জানান যে কি মানে ঘটনা কেমন লাগছে, সেটা তো জানাচ্ছিনি। কোন ঘটনাগুলো বেশি ভালো লাগছে, কোন দুটো ঘটনা, তিনটা ঘটনা হয়েছে এখন পর্যন্ত, এবং বেশ লম্বা লম্বা ঘটনা ছিল কিন্তু, যার জন্য অনেকগুলো সময়ও পার হয়ে গেছে। আমরা যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। নতুন একজন অতিথি আমাদের সাথে জয়েন করেছেন। আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন যদি আমাদের সবাইকে একটু বলতেন। হ্যালো লিসনার, আমি নাহিদ ইসলাম মনিকা, এসেছি যাত্রাবাড়ি থেকে। জব করছি গ্রামীণ ফোনে, দীর্ঘ 10 বছর যাবত আছি গ্রামীণ ফোনে অফিসে। ওকে, শুনি আপনার ঘটনা। আমার ঘটনাটি মূলত আমার নানা বাড়ির একটা ঘটনা, তা 1950 সালের দিকে ঘটনা। তো ঘটনাটি ঘটে পটুয়াখালী জেলার খেপুপাড়া শহরে। আচ্ছা। তো প্রায় 65 সাল আগের ঘটনা। তো
আমার এই ঘটনাটি আমার মা কাছ থেকে ছোটবেলায় বেশ অনেকবার আমি শুনেছি, আর যতবারই আমি শুনেছি আমি খুব আবেগপ্রত হয়ে পড়েছিলাম। সো এরপরে সিদ্ধান্ত নিলাম যে ভূত ফ্রেমের লিসনারদের সঙ্গে ঘটনাটি হয়তো শেয়ার করার মতো। সো থ্যাংক ইউ রাসেল ভাই আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। আমি কথা বলছি আপনার হাজবেন্ডের সাথে, উনিও আজকে আছেন। হ্যাঁ, রাইট, আর ভালো লাগছে যে এই ধরনের একটা ঘটনা আমার মনে হয় যে লিসনারদের শুনলে আজকে বোধহয় ভালো লাগবে। ওকে। তো আমার নানার নাম আবুল হোসেন। উনি খেপুপাড়া শহরে ওই সময় আমাদের একটা বিখ্যাত রাইস মিল ছিল, তো সেখানে উনি ম্যানেজার ছিলেন কর্মরত অবস্থায়। ওনারই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিলেন মতিবাবু। তো দুজনে একই রাইস মিলে কর্মরত থাকা অবস্থায় তারা পাশাপাশি দুটো কোয়ার্টারে থাকা সুযোগও পেয়েছিলেন। তো সেই ক্ষেত্রে মতিবাবুর যে দ্বিতীয় মেয়ে ভারতী এবং আমার মার নাম খুকি, তাদের মধ্যে একটা প্রগাঢ় বন্ধুত্ব গড়ে ওঠে। এবং দুই ফ্যামিলির মধ্যে এমন একটা আসা যাওয়া ছিল যে কোন রকমের কোনো অনুষ্ঠান আদি কোনো কিছু তারা মানে বাদ দিত না, এবং এমন ভাবে মিশে গিয়েছিল যে বাড়ি থেকে দেখে বোঝারও উপায় ছিল না যে একজনের হিন্দু ফ্যামিলি আর একজনের মুসলমান ফ্যামিলি। তো আজকের ঘটনাটি মূলত ভারতী আন্টির ফ্যামিলিকে নিয়ে, অর্থাৎ মতিবাবুর ফ্যামিলিকে নিয়ে। তো আমি মূল ঘটনায় চলে যাচ্ছি। প্লিজ। মতিবাবুর ফ্যামিলিতে তাদের ফ্যামিলি মেম্বার ছিল টোটাল 8 জন। তার মা, তাদের হাজবেন্ড ওয়াইফ এবং তার 5 সন্তান। এই 5 সন্তানের মধ্যে পঞ্চম সন্তানের নাম হচ্ছে তমাল। ভারতী আন্টির এই পঞ্চম যে ভাই তমালের জন্মের সময় তার মা মারা যায় এবং সমস্ত পরিবারটি শোকের ছায়া নেমে আসে পরিবারে। তমালের দাদি বুঝতে পারে না যে ছোট একটা বাচ্চা, তাকে কিভাবে সে মা হারা সন্তান তাকে সে সামাল দিবে বা তাকে বাঁচিয়ে রাখবেন। সাথে সাথে তার মতিবাবু, তারপর তার অন্যান্য নাতিরা, তাদেরকে নিয়ে খুব সে চিন্তিত হয়ে পড়ে। পরবর্তীতে যেটা দেখা যায় যে সবাই শোকটা কাটিয়ে ওঠার চেষ্টা করে এবং ভারতী আন্টির যে মা, তার মৃত্যুর পরে তার যে শেষকৃত্য, তাকে তাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী তার দাফন কার্য সবকিছুই তারা ঠিকভাবে পালন করে এবং মোটামুটি ভাবে তারা শোকটা কাটিয়ে ওঠে, সামনে চলার চেষ্টা করে। তমালের দাদি তমালকে যথেষ্ট লালন পালন করে দায়িত্ব নিয়ে এসে তাকে লালন পালন শুরু করলো। সবকিছু স্বাভাবিকভাবে চলছিল। হঠাৎ করে নতুন একটি ঘটনার জন্ম হলো ঠিক ভারতী আন্টির মার মৃত্যুর 2 মাস পর থেকে। মতিবাবু কর্মক্ষেত্র প্রয়োজনে তাকে প্রায় একটু রাত করে বাড়িতে ফিরতে হতো, প্রায় 7টা-8টা। তো রাসেল ভাই, যেহেতু গ্রামের ব্যাপার, ওই সময় রাস্তাঘাট গুলো 7টা-8টা মানে কিন্তু অনেক রাত। তো প্রায় তাকে বাড়ি থেকে অনেক রাত আসলে। হ্যাঁ, তো তাকে যেটা করতে হতো, বাড়ি থেকে তিনি একাই প্রায় বাসায় ফিরতেন। তো বাড়ি ফেরার পথে কালো একটা কাঠের কালভার্ট ছিল, ওই কালো কালভার্টটা কাঠের পার হয়ে তাকে তার বাড়িতে যেতে হতো এবং কালো কালভার্টের পাশেই বড় একটা পুরনো তাল গাছ ছিল। একদিন উনি বাড়ি ফেরার পথে হঠাৎ করে যখন সে কাঠের কালো কালভার্টটা পার হচ্ছেন, তালগাছটার কাছাকাছি আসার পর হঠাৎ করে তার দৃষ্টি তাল গাছের দিকে পড়লো। দেখতে পেল যে তার মৃত স্ত্রী অর্থাৎ ভারতীর আন্টির মা, তিনি ওখানে দাঁড়িয়ে আছেন তাল গাছের নিচে এবং এক দৃষ্টিতে সে তার হাজবেন্ডের দিকে তাকিয়ে আছেন এবং তাকে ইশারা করে ডাকছেন যে শুনছো, তোমার সঙ্গে কথা আছে, ইশারা দিচ্ছে। ইশারাটা দেখে প্রথমে হকচকিয়ে গেলেন। উনি যথেষ্ট সাহসী মানুষ। হঠাৎ করে সে মনে করলো যে হয়তো তার কোনো মতির ভ্রম হয়েছে অথবা হ্যালুসিনেশন হচ্ছে, যে তার স্ত্রীকে খুব ভালোবাসতেন। তার কাছে মনে হলো যে এটা হয়তো তার কোনো মনের ভুল। সে আর তার স্ত্রীকে দেখেও তা না দেখার ভান করে সে ওই দিনের মতো সে বাড়িতে চলে গেল এবং বাড়ি থেকে কাউকে কিছু বললেন না। তো ঘটনা পর্যায়ে পর 4-5 দিন তার সঙ্গে এই একই ঘটনা পুনরাবৃত্তি ঘটলো এবং পুনরাবৃত্তি ঘটার কারণে সে তখন রিয়েলাইজ করলো যে না, এটা তার কোনো হ্যালুসিনেশন না, সে সত্যি সত্যি তার স্ত্রীকে দেখতে পাচ্ছেন। এবং ঘটনার 5ম দিনে যখন মতিবাবু আবার সেই কালভার্ট পার হয়ে বাড়ির দিকে তার কাজ শেষ করে ফিরছিলেন, 5ম দিনের দিন মতিবাবুর স্ত্রী তার দিকে এগিয়ে আসলেন কথা বলার জন্য। যখন সে দেখতে পাচ্ছেন যে তার হাজবেন্ড কোনো রেসপন্স করছেন না, 5ম দিনে সে তার একটু এগিয়ে আসলো তার ওই তাল গাছের দিক থেকে তার হাজবেন্ডের দিকে, যে শুনছো, তোমার সঙ্গে কথা আছে। ওই দিন মতিবাবু ভরকে গেলেন যে অ্যাকচুয়ালি আসলে সে তো জানে যে তার স্ত্রী নেই, সে মৃত, তাহলে কে তার সঙ্গে কথা বলার চেষ্টা করছে। সে নিজের সঙ্গে বুঝে উঠতে না পেরে সে তড়িৎ গতিতে ওই জায়গাটা দ্রুত ত্যাগ করে বাড়ির দিকে চলে গেলেন। বাড়িতে গিয়ে ওই দিন তিনি তার মার সঙ্গে খাবার টেবিলে এসে শেয়ার করলেন যে মা, গত কয়েকদিন যাবত আমার সঙ্গে কিছু ঘটনা ঘটছে, আমি ভারতীর মাকে দেখতে পাচ্ছি।
তো তার মা ভাবলো যে হয়তো ছেলে তার ওয়াইফকে খুব ভালোবাসতো এবং সেই শোকে হয়তো এবং হয়তো শোকে কাতর হয়ে যেহেতু তাকে Right. মিস করছে, হয়তো সে তাকে দেখতে পাচ্ছে ভুল তো দেখছে হয়তো। বললো যে বাবা ও কিছু না, এটা হয়তো তোমার কোনো মনের ভুল, সবকিছু ঠিক হয়ে যাবে, নিজেকে শক্ত করো। সে মতি বাবু মার সঙ্গে কথা বলে একটু আশ্বস্ত হয়ে রাতে খাবার দাবার খেয়ে ঘুমাতে চলে গেলেন। যখন সে ঘুমিয়ে পড়লো প্রায় গভীর রাত 2:30-3টার দিকে, হঠাৎ করে সে মানে জেগে উঠলো পরবর্তীতে, কিন্তু তার আগ মুহূর্তে সে একটা স্বপ্ন দেখছিল। স্বপ্নে দেখতে পেলো যে তার ওয়াইফ তার সঙ্গে দেখা করতে আসছে এবং দেখা করতে এসে তাকে বলছে যে "গো, শুনছো, তোমাকে এত ডাকলাম তুমি শুনলে না, আমার তো একা থাকতে খুব কষ্ট হচ্ছে, আমি আমার তমালকে নিয়ে যেতে এসেছি, তুমি আমার তমালটা আমাকে দিয়ে দাও"। এই কথাটা শুনে মতিবাবু ঘুমের মধ্যে মানে স্বপ্নের মধ্যেই তার চিৎকার করে উঠলো যে "এটা তুমি কি বলছো, তুমি তো বেঁচে নেই, আমি কিভাবে তোমার হাতে তমালকে তুলে দিব, তুমি চলে যাও এখান থেকে"। তো যখন সে খুব জোরে চিৎকার করে এই কথাগুলো স্বপ্নের ভিতরে তার ওয়াইফকে বলছিল, ওই অবস্থায় তার মানে ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে উঠে বসে সে দেখে যে আসলে কিছুই না, উনি এতক্ষণ স্বপ্ন দেখছিলেন। যাই হোক, কিছুক্ষণ পর সে নিজেকে আশ্বস্ত করে আবার শুয়ে পড়লো, ঘুমিয়ে পড়লো। তো ভারতের মা এর পরের দিন যেটা হলো, তাদের বাড়িতে সন্ধ্যার দিকে ভারতীয় আন্টির যে দাদি, উনি খুব ধার্মিক ছিলেন। উনি পুজো পাঠ, অনেক ধরনের তন্ত্রমন্ত্র এবং কিছু তান্ত্রিক বিদ্যাও তার জানা ছিল। হয়তো সপের বশবর্তী করে হলেও তার এগুলো বেশি কিছু জানা ছিল, তো সে এগুলো রেগুলার করতো। তো সন্ধ্যার সময় সে পুজো শেষ করে সে তার ঘরে আসলো। তো যেহেতু তার আগের দিন তার স্বামীর সঙ্গে দেখা করলো এবং কয়েকদিন যাবতীয় ভারতীয় আন্টির মা চেষ্টা করছে তার হাজবেন্ডের সঙ্গে একটা কমিউনিকেশন করতে পারছে না। তো পরের দিন ওই দিন সন্ধ্যায় সে বাড়িতে এসে উপস্থিত হলো এবং ভারতীয় আন্টির দাদি যখন সন্ধ্যা পুজো শেষ করে তার শোবার ঘরে আসলো, হঠাৎ করে তার দৃষ্টি গেল জানালার দিকে, ঘরের জানালার দিকে। দেখলো যে জানালার ঠিক বাইরে একদম গা ঘেঁষে ভারতীয় আন্টির মা, মানে অর্থাৎ তার ছেলের বউ দাঁড়িয়ে আছে এবং অপলক দৃষ্টিতে সে তার বিছানার শোয়া যে তার ছোট সন্তান যাকে রেখে তিনি মারা গেছেন তমালের দিকে তাকিয়ে আছেন এক দৃষ্টিতে। তো দাদি দেখে ঘাবড়ালেন না, দাদি আস্তে করে বিছানার পাশে এসে তমালের পাশে বসলো। বসে সে জানালার দিকে তাকিয়ে তার ছেলের বউকে প্রশ্ন করলো, "কি চাও তুমি এখানে, কেন এসেছো?" তার উত্তরে সে তার শাশুড়িকে প্রত্যুত্তর দিল যে "মা, এখানে আমার একা থাকতে খুব কষ্ট হচ্ছে, আমি তমালকে নিয়ে যেতে এসেছি, তুমি আমাকে দিয়ে দাও মা, আমি তমালকে নিয়ে যাব"। এই কথা শোনা মাত্র দাদি ভরকে গেলেন, সে তমালকে জড়িয়ে ধরলেন এবং চিৎকার চেঁচামেচি শুরু করলেন যে "কি বলছো তুমি, চলে যাও তুমি, আমি কিভাবে তমালকে তোমার হাতে তুলে দিব"। তো দাদুর চিৎকারে তার বাকি নাতিরা, বাড়িতে আরো 2জন কাজের লোক ছিলেন, তারাও দৌড়ে তার ঘরে চলে আসলো যে কি হয়েছে। আচ্ছা। তো এই কথা শুনে যখন সবাই চলে আসলো, দাদি বা তার বাকি নাতি এবং কাজের যে লোক ছিল তাদের কাছে তমালকে হ্যান্ড ওভার করে সে দৌড়ে পুজো ঘরে চলে গেল। গিয়ে তার গঙ্গা জল ছিল, সে গঙ্গা জলের বাটিটা সে নিয়ে আসলো, সে কৌটোটা এনে সে সারা ঘরে গঙ্গা জলটা ছিটিয়ে দিল এবং কিছু তন্ত্রমন্ত্র পড়া শুরু করলো। আচ্ছা। উনি যখন মন্ত্র পড়া শুরু করলেন, যেগুলো সে জানতেন, যেগুলো দিয়ে ঘর বন্ধ করা যায়, তখন সে ঘরে ফিরে এসেও দেখলো যে তখনও ভারতীয় আন্টির মা যে আমার পাশেই দাঁড়ানো আছে। কিন্তু বেশ কিছুক্ষণ মন্ত্র পড়ার পর, পানি ছিটানোর পর, প্রায় ঘন্টাখানেক পরে বোধহয় সে হঠাৎ করে তাকে দেখে যে তিনি আর সেখানে নেই, চলে গেছেন। আচ্ছা। তো দাদি ওই দিনের মতো মোটামুটি সবকিছু গুছিয়ে তমালকে নিয়ে একটু সেভ করলো এবং সে সিদ্ধান্ত নিল যে না, কোন একটা সমস্যা, যেহেতু তার ছেলেও তাকে ইনফর্ম করেছে যে তার সঙ্গে দেখা দিচ্ছে এবং অলরেডি তার সামনেও চলে আসছে, তো সেখানে একটা কোনো ব্যবস্থা নেওয়া উচিত। তো তিনি করলেন কি, তাদের একজন পারিবারিক তান্ত্রিক ছিলেন যার কাছ থেকে অনেক সময় উনি অনেক সলা পরামর্শ বা বুদ্ধিশুদ্ধি করতো কোনো প্রয়োজন থাকলে। তো উনি তাকে জানালেন যে আমার বাড়িতে তো এরকম সমস্যা হচ্ছে, তো আমি কি করতে পারি। তো উনি ওনাকে কিছু ব্যবস্থা দিলেন এবং কিছু লাল সুতো পরেও দিলেন যে প্রত্যেকের হাতে, তার বিশেষ করে তার ছেলে, তার নাতি, তাদের সেফটির জন্য তাদের হাতে বেঁধে দেওয়ার জন্য। আচ্ছা। তো ওগুলো দাদি নিয়ে এসে সে যথাযথ ব্যবস্থা নিল এবং বিশেষ করে উনি যে ঘরে থাকতেন তমালের রুমটা তিনি বন্ধ করে দিলেন, যাতে তার রুমে কোনোভাবেই যেন ভারতীয় আন্টির মা প্রবেশ করতে না পারে। আচ্ছা। এবং পাশাপাশি মতিবাবুর যে শোবার রুম, সেখানে সে একটা গঙ্গা জলের আলাদা একটা ছোট কলসি রেখে দিল ছেলের সেফটির জন্য। আচ্ছা। যাই হোক, যখন শাশুড়ির সঙ্গে কথা বললো, ভারতীয় আন্টির মা কোনো সেরকম রেসপন্স পেল না, রিপ্লাই পেল না, যে তার শাশুড়িও তার সঙ্গে একমত না। পরবর্তী সে যেটা করলো, সন্ধ্যা হলেই সে তার বাড়িতে আনাচে কোনাচে দাঁড়িয়ে থাকা শুরু করলো এবং তার অন্যান্য বাকি যে সন্তানরা, যেমন ভারতীয় আন্টি, তার
বোন সন্ধ্যা, নন্দা, তার যে আরো 2 ছেলে পেন, তাদের সঙ্গে দেখা দেওয়া শুরু করলো। আচ্ছা। বাচ্চারা হয়তো পড়ার টেবিলে পড়তেছে, হঠাৎ করে দেখে তার মা হয়তো দরজায় দাঁড়িয়ে আছে বা জানলায় দাঁড়িয়ে আছে। হয়তো যেহেতু রাসেল ভাই জানেন যে গ্রামের বাড়িতে টয়লেট গুলো একটু দূরে থাকে, তখন যেহেতু 50 বছর আগের ঘটনা, কোয়ার্টার গুলো থেকে টয়লেট গুলো বেশ কিছুটা দূরেই থাকতো। তো দেখা যেত হয়তো তারা যাচ্ছে, সন্ধ্যার পরে হয়তো ল্যাট্রিনে যাচ্ছে আসতেছে, ঠিক তখন হয়তো ল্যাট্রিন থেকে বের হলো, দেখতেছে কিছু দূরে হয়তো আম গাছ তলায় তার মা দাঁড়িয়ে আছে। বাচ্চারা দেখে তো চিৎকার করে উঠতো, দাদিকে ডাকতো, বাবা সবাই দেখতে পেতে শুরু করলো। হ্যাঁ, সবাই দেখতে পেতে শুরু করলো। খুবই এবং এমন একটা অবস্থা যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি, যে তাদের রাতের বেলা চলাফেরা, খাওয়া দাওয়া, বাচ্চাদের সবকিছু একটা মানে ভয়ঙ্কর একটা ভৌতিক পরিস্থিতির মধ্যে দিয়ে তাদের চলে গেল। মানে তারা আতঙ্কের মধ্যে সবসময় থাকতো যে কখন এই বুঝি তাকে দেখে, এই বুঝি তাকে দেখে। এবং এমন ভাবে সে মানে তাদের সঙ্গে দেখা দেওয়া শুরু করলো যে তাদের দৈনন্দিন যে স্বাভাবিক চলাফেরা সেটাও বন্ধ হয়ে যাওয়ার প্রায় উপক্রম হলো। আমার মা তার বান্ধবীর সঙ্গে এতই অ্যাটাচ ছিল যে দিনের প্রায় অনেকটা অংশই, প্রায় মানে অর্ধেকটা সময় দেখা যেত তারা একসঙ্গে স্পেন্ড করতো। কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমার মারও ওই বাড়িতে যাওয়াটা বেশ অনেকটা সময় বন্ধ হয়ে গেল। আমার নানি তাকে যেতে দিত না, যে কখন কি ঘটে, কখন কি হয়ে যায় এই ভয়ে। তো যাই হোক, ঘটনার পর্যায়ে ভারতী আন্টির মা প্রায় তার হাজবেন্ডের সঙ্গে নক করতে থাকলো, কখনো সেই অফিসের থেকে বাড়ি ফেরার পথে, কখনো বা তার শোবার রুমে দেখা দেওয়া শুরু করলো। এবং যখনই সে দেখা দিত, তার মুখে একটাই শুধু উক্তি ছিল, আমার ছেলেকে আমি নিয়ে যাবো, আমার ছেলেকে তোমরা দিয়ে দাও, আমি আর একা থাকতে পারছি না। তো মতিবাবু একদিন এরকম ঘটনা পর্যায়ে চলছে বেশ কিছুদিন। একদিন মতিবাবু বাড়িতে ফিরলেন, বাড়িতে ফিরে খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে গেলেন। ঘুমাতে যাওয়ার এক পর্যায়ে গভীর রাতে হঠাৎ করে তার কাছে মনে হলো কেউ যেন তার পা ধরে টানছে। আচ্ছা। পা ধরে টানার ইয়ে দেখে তার তন্দ্রা ছুটে গেল। সে চোখ মেলে তাকিয়ে দেখলো যে তার যে মৃত স্ত্রী তার পা ধরে টানছেন, সে তার পায়ের কাছেই বসে আছে। তো দেখে মতিবাবু খুব বিরক্ত হয়ে উঠে বসলেন এবং পাটা ছট করে মানে তার হাত থেকে সরিয়ে ফেললেন এক ঝটকায়। তখন খুব বিরক্ত হয়ে বললেন যে কিরে, তুই আবার আসছিস আমাকে বিরক্ত করতে? তখনও তার মুখে সে একই কথা, আমি তো তোমাকে বললাম আমার একা থাকতে খুবই কষ্ট হচ্ছে, তুমি আমার ছেলেকে আমাকে দিয়ে দাও। আচ্ছা। তো মতিবাবু এবার খুব বিরক্ত ফিল করলেন, যেহেতু ঘুমের ভিতরে সেরকম পা টানাটি করে তাকে উঠিয়েছে, অনেকদিন যাবত তাকে একই কথা বলে চলছে। ওই দিন উনি যেটা করলেন যে ওনার বিছানার পাশে তার হাতের কাছে যে গঙ্গা জলের যে কলসিটা তার মা রেখে দিয়েছেন তার কাছে, ওটা সে হাতে নিয়েছে এবং নিয়ে চট করে ওখান থেকে বেশ কিছু গঙ্গা জলের পানি তার স্ত্রীকে গায়ের উপর ছিটকে দিল। যখনই তার গায়ের উপর পানিটা পড়েছে, তিনি হঠাৎ করে তার রুম থেকে গায়েব হয়ে চলে গেল এবং খুবই ক্রুদ্ধ হয়ে চলে গেল। এবং পরের দিন সে এরপরে যেটা করলো, পরের দিন সন্ধ্যাবেলায় যখন ভারতী আন্টির দাদি পূজা টুজা শেষ করে তার রুমে বসেছিলেন, ওই সময় তার সঙ্গে হঠাৎ করে আবার ভারতী আন্টির মা আবার দেখা দিলেন। এবং সে যেহেতু ঘরে ঢুকতে পারতো না, ঠিক ওই জানালার কারণে সে এসে দাঁড়িয়ে তার শাশুড়িকে খুব অগ্নিমূর্তি ধরে সেদিন নাকি তাকে খুব শাসিয়ে গেল। এবং ওই দিন শাশুড়ির সঙ্গে তুই তোকারি করেও কথা বললো যে তুই তো আমার ছেলেকে আমাকে দিলি না, এত করে বলার পরও, তো যা এবার আমি তোর ছেলেকে আমার সাথে নিয়ে যাবো বলে সে তৎক্ষণাৎ ওখান থেকে চলে গেল। তো তার এই অগ্নিমূর্তি এবং তার কথা বলার ভঙ্গি দেখে ভারতী আন্টির দাদি খুবই ঘাবড়ে গেলেন ওদিন, যে এত কিছু করার পরও সে কোনোভাবে পরিস্থিতি সামাল দিয়ে তাকে ধরে রাখতে পারছেন না। তো তারপরে বারবার একই ঘটনা পুনরাবৃত্তি ঘটছে এবং আজকে তার ছেলেকে নিয়ে যাওয়ার হুমকি দিল। তার মনটা খুব অস্থির হয়ে গেল যে কি করণীয়, এখন আর কি করা যায়। তো যাই হোক, সে খুব চিন্তা ভাবনার ভিতর ছিল। ওদিন রাতে মতিবাবু বাড়ি ফিরলেন এবং বাড়ি ফেরার পথে সে আবার শুনতে পেল যে তার ছেলে পরের দিন পহেলা বৈশাখ, যে এবং প্রতি বছরই ওই এলাকায় একটা ইয়ে ছিল যে 3-4 কিলোমিটার ধরে একটা বিল ছিল আমাদের খেপুপাড়া শহরে। পয়লা বৈশাখ উপলক্ষে ওখানে একটা বিলে মাছ ধরার আয়োজন হতো এবং মতিবাবু, আমার নানা, তারা প্রায় তাদের বন্ধু বান্ধব প্রতি বছর তারা মাছ ধরাতে যেত এবং এটা তাদের একটা নেশা এবং মতি ছিল, খুব এনজয় করতো তারা। তো যাই হোক, ওই দিন রাতে এসে তার মাকে জানালো যে মা, কাল তো পহেলা বৈশাখ, আমি মাছ ধরতে যাব। ওই কথা শুনে সে তার ছেলেকে বললো, বাবা কাল তুই বাড়ি থেকে বের হোস না, আমার মনটা খুব অস্থির হয়ে আছে, আমার মনটা খুব খারাপ। তারপর সন্ধ্যার সময় যে ঘটনা ঘটে গেল, ভারতী আন্টির মা যে আসছিল, সে যে বলে গেছে যে অগ্নিমূর্তি ধরে তাকে যে শাসিয়ে গেছে, সে কথাটা সে তার ছেলেকে জানালো যে বাবা তুই বের হোস না, আমার মনটা ভালো নেই। তো মতিবাবু কথাটা হেসে উড়িয়ে দিল, বললো মা তুমি ভয় পেয়েছো, ও কিছু না, ও আমাকে খুব ভালোবাসে, ও আমার কোনো ক্ষতি করতেই পারে না, ক্ষতি করবে না। আচ্ছা। যাই হোক, তো মতিবাবু পরের দিন মাছ ধরার জন্য তৈরি হলেন, বাসা থেকে সকালে বের হবেন, সবকিছু গুজগাছ চলে যাবেন।
তো তার মা তখনও আরেকবার শেষবার তার ছেলেকে বোঝানোর চেষ্টা করলো যাতে সে বাসা থেকে কোনোভাবেই বের না হয়, কারণ সে খুবই অস্থিরতা বলছিল এবং তার মন বলছিল যে কোনো একটা সমস্যা হয়তো তৈরি হবে বা তার ছেলেকে হয়তো তার ছেলে বড় রকমের কোনো ক্ষতির সম্মুখীন হয়ে যাবেন। এবং পরবর্তী সে যখন বুঝতে পারলো যে না তার ছেলেকে কোনোভাবেই তার পক্ষে আটকানো সম্ভব হচ্ছে না, সে তখন লাল সুতোটা তার ছেলের দিকে বাড়িয়ে দিল যে বাবা অন্তপক্ষে তুই এটা হাতে বেঁধে যা আমার মুখের দিকে তাকিয়ে। কিন্তু মধুবাবু সেই কথাটা উপেক্ষা করলাম, খুব বিরক্ত বোধ করলো মার এই আবদার শুনে। সে লাল সুতাটাও বাঁধলো না এবং মার কথা উপেক্ষা করে সে রওনা হয়ে গেল মাছ ধরার জন্য। তো যাই হোক, সবাই মোটামুটি তাদের প্ল্যান অনুযায়ী চলে গেল বিলের পাড়ে মাছ ধরার জন্য, যার যার এখানে ছিপ নিয়ে বসে গেল মাছ ধরতে। মাছ ধরছে 2-3 ঘন্টা যাবত সবাই মোটামুটি যার যার মতো কথা বলছে টুকটাক এবং মাছ ধরার ইয়েতে সবাই ব্যস্ত রয়েছে। হঠাৎ করে প্রায় সন্ধ্যা হয়ে আসছে এবং মাছ ধরাও প্রায় শেষ, তারা এরকম চলে আসবে এমন সময় সন্ধ্যার দিকে হঠাৎ করে মতিবাবু গঙ্গানির আওয়াজ শুনলো। আশপাশ তো নীরব, যেহেতু মাছ ধরছে সবাই মোটামুটি চুপচাপ মাছ ধরার কারণে। তো গঙ্গানির আওয়াজ শুনে সে আশপাশে তাকালো, আশপাশে তাকিয়ে কাউকে দেখতে না পায় হঠাৎ করে ঘাড়ের পিছন দিকটা তাকানোর পর সে দেখলো যে তার মৃত স্ত্রী অর্থাৎ ভারতী আন্টির মা তার ঘাড়ের পিছনে দাঁড়িয়ে আছে। তো তাকে দেখে সে ঘাটটা আবার সোজা করে ছিপ ধরে বসে বলল, ও তুই আবার আসছিস আমাকে বিরক্ত করতে? তো এবার তার এই কথার উত্তরে তার স্ত্রী বলল, হ্যাঁ এসেছি, এতদিন তো এসেছি তমালকে নিয়ে যেতে, এবার তাকেই নিতে আসছে। আজ আর তাকে দরকার নেই, আজ আমি তোমাকে নিয়ে যাব আমার সাথে করে, আর আজ আর খালি হাতে আমি ফেরত যাব না। এই বলেই সে খপ করে তার স্বামীর ঘাড় চেপে ধরলো শক্ত হাতে। তো মতিবাবুর সঙ্গে বেশ অনেকক্ষণ ধস্তাধস্তি হলো। দূর থেকে আমার নানা এবং তার সহযোগীরা যারা মাছ ধরছিলেন তারা দেখলেন যে মতিবাবু খুব নড়াচড়া করছেন, কিন্তু অন্য কাউকে আর তারা দেখতে পাচ্ছিলেন না এবং অন্য কারো অস্তিত্ব যে ওখানে আছে এটাও তারা দূর থেকে বুঝতে পারছিলেন না। তো ধস্তাধস্তি এক পর্যায়ে মতিবাবু হঠাৎ করে পড়ে গেলেন। তার পড়ে যাওয়া দেখে আমার নানা এবং তার সহযোগীরা দৌড়ে চিৎকার দিল যে চলো তো দেখি কি হয়েছে। দৌড়ে তারা তার কাছে চলে আসে, এসে দেখে মতিবাবু পড়ে আছে, তার মুখ দিয়ে অনবরত ফেনা বের হচ্ছে এবং ঘাড়টা ভেঙে গেছে, ঘাড় নাড়াতে পারছে না। অবস্থা বেগতিক দেখে, যেহেতু আমার নানা ওই সময় রাইস মিলের ম্যানেজার, ওনার সহযোগীরা ছিলেন এবং ওনারা বুঝলেন যে তাকে খুব দ্রুত সদর হাসপাতালে নিয়ে যেতে হবে চিকিৎসার জন্য। তারা একটা স্পিড বোটের ব্যবস্থা করলেন যে তাকে নিয়ে যাবে, যেহেতু ওই সময় রাসেল ভাই গ্রাম অঞ্চল খেপুপাড়া শহর অত বেশি উন্নত ছিল না, পটুয়াখালী শহরে একমাত্র একটা বড় হসপিটাল ছিল এবং তাকে ওখানেই নিয়ে যেতে হবে দ্রুত যদি তাকে সেবা দিতে হয়। স্পিড বোটের ব্যবস্থা হলো, মতিবাবুকে ধরে স্পিড বোটে তোলাও হলো, কিন্তু স্পিড বোটে যখন তোলা হলো প্রায় ঘন্টাখানেক লেগে গেল এইসব অ্যারেঞ্জমেন্ট করতে, কারণ বললেই তো সঙ্গে সঙ্গে হয় না, অবস্থা আরো খারাপ হয়ে গেল, তার আরো অবনতি হলো। স্পিড বোটে যখন ওঠানো হলো তখন মতিবাবু বুঝতে পারলো যে তার হাতে সময় খুব একটা বেশি নেই, তিনি মারা যাচ্ছেন, তার অবস্থা শেষ এবং সময় খুবই কম। তার সঙ্গে তার মারও আর দেখা হবে না, তার ছেলে মেয়ের সঙ্গে আর দেখা হওয়ার সুযোগ নেই। তার অবস্থা সে বুঝতে পেরে তখন সে স্পিড বোটে থাকা আমার নানা এবং তার যে সহযোগীরা ছিল তাদেরকে জানালো যে তার মৃত্যুর জন্য আসলে আর কেউ দায়ী নয়, তার মৃত্যুর জন্য তার স্ত্রী অর্থাৎ ভারতী আন্টির মাই দায়ী, এবং তার মার কথা না শোনার কারণে আসছে যে তার এই করুণ পরিণতি, সে কারণে সে আমার নানার কাছে বলে গেছিল, তার মার কাছে ক্ষমা প্রার্থনা করেছিল সে। তো অবশেষে সবার শত চেষ্টা করার পরও স্পিড বোটে নেওয়ার পথে মতিবাবু হসপিটাল পর্যন্ত যাওয়া সম্ভব হয়নি, তার ভাগ্যে আর হয়নি নিয়ে যাওয়া। তো শেষ পর্যন্ত তার লাশ নিয়ে আমার নানা এবং তার সহযোগীরা বাড়িতে ফিরলেন। বাড়িতে ফেরার পর ভারতী আন্টির দাদি তার ছেলের লাশ দেখে বারবার মূর্ছা যাচ্ছিলেন, যেটা কি হলো, আমার এত বলা সত্ত্বেও আমার ছেলেটা যদি আজকে কথা শুনতো যদি শুনতো তাহলে আজকে আমার ছেলেটাকে এমন করুণ পরিণতির শিকার হতে হতো না। যাই হোক, যা হওয়ার তো হয়ে গেল। পরবর্তীতে যেটা হলো মতিবাবুর শেষকৃত্য, দাফন কাজ, তার লাশ পোড়ানো এবং তার পরবর্তী যে অনুষ্ঠান, তারা সবকিছু মিলে আমার নানা তার সহযোগীরা মিলে কমপ্লিট করলো, যেহেতু পুরো বাড়িতে শোকের ছায়া, একদিকে মা হারানো, আরেকদিকে বাবা হারানোর শোক, ছেলে পেলা পাগলের মতো কান্নাকাটি করছে, দাদিও বারবার অজ্ঞান হয়ে যাচ্ছিল, যে কিছুতেই মেনে নিতে পারছিল না তার ছেলের এই পরিণতি। যাই হোক, সবকিছু মোটামুটি গুছিয়ে আমার নানা তার সবকিছু কমপ্লিট করে দিল। দেওয়ার পরে যেটা হলো, ওই দিন রাতে দাদি যখন ঘুমাতে গেলেন, ঘুম তার আসে না, ঘুমাতে গেলেন, একটু তন্দ্রার মতো পড়েছেন, সে সময় সে স্বপ্নে দেখলো মতিবাবু এবং তার ভারতী আন্টির যে মা, তার ছেলের বউ তার সঙ্গে দেখা করতে আসছে এবং দেখা করতে এসে তাকে দুটো কথা বলেছিল। প্রথম কথাটা ছিল যে, মা, আমি তোমার ছেলেকে আমার সাথে নিয়ে গেলাম, এখন আর আমাকে একা থাকতে হবে না,
আর একটা অনুরোধ, তুমি আমার সন্তানদেরকে দেখে রেখো। এই বলে সে তার স্বামীর হাত ধরে চলে গিয়েছিল স্বপ্নের মধ্যে। স্বপ্নের মধ্যে। এবং এরপরে দাদির ঘুম ভেঙে যায় এবং সে বুঝতে পারলো যে এটা আসলে ঘুম না, আসলে তার সঙ্গে হয়তো দেখা দিয়ে শেষ কথাটা জানিয়ে গিয়েছিল। এবং এই ঘটনা তারপর থেকে নিশ্চয়ই কোনো সমস্যার হয় না, নাই। এরপর থেকে রাসেল ভাই যেটা হয়েছিল যে ওই বাড়িতে ভারতীয় আন্টির যে মার যে অতৃপ্ত আত্মাকে আর কখনো দেখা যায়নি। ছেলেপেনগুলো তার দাদি অনেক যত্ন করে, তার মামা খালা যারা ছিল অনেকেই দায়িত্ব নিয়ে তাদেরকে লালন পালন করে তুলেছেন। তো সবচেয়ে মজার ব্যাপার হলো রাসেল ভাই যে যদিও প্রায় 65 বছর মানে আগের ঘটনা, ওই ঘটনার পর যেহেতু পাশাপাশি ছিল আমার নানা, তার সহকর্মী ছিল, একসঙ্গে ছিলেন, তারা ওই সুবাদে আমার নানা তার ওই ফ্যামিলিটাকে যথেষ্ট সহযোগিতা করেছেন বন্ধুর ফ্যামিলি হিসেবে। এবং সেই সুবাদে পরবর্তীতে কিছুদিন পর আমার নানা এবং তমালের দাদি মানে ভারতীয় আন্টিদের ফ্যামিলি থেকে জয়েন্ট ভেঞ্চারে মানে পাশাপাশি খেপুপাড়া শহরেই দুটো জায়গা কিনে বাড়ি করা হয়। যেহেতু কোয়ার্টারে চাকরি চলে গেল, মতিবাবু নেই, আমার নানারও প্রায় রিটায়ারমেন্টের সময় গেল, পরবর্তীতে তারা দুটো জায়গা কিনে খেপুপাড়া শহরেই বাড়ি করলেন। এবং স্টিল নাও খেপুপাড়া শহরে প্রতিবেশী হিসেবে তমাল কাকারা আছেন। এবং নানা তো নেই, আমার যে ছোট মামা গোলাম দস্তগীর, উনিও পাশাপাশি প্রতিবেশী হিসেবে একই জায়গায় ওনারা বসবাস করছেন খেপুপাড়া শহরে। আপনি ঘটনাটা কার কাছ থেকে শুনেছেন? আমি এই ঘটনাটা আমার মার কাছ থেকে শোনা, এবং পরবর্তীতে যখন আরেকটু বড় হলাম, আমার বয়স যখন 10-12 বছর, তখন ভারতীয় আন্টির মুখ থেকেও আমার একবার শোনার সুযোগ হয়েছিল। এবং উনি এখনো আছেন। তমাল কাকাও এখন যথেষ্ট মানে বড় একজন মানুষ, ওনারও ফ্যামিলি আছে, বাচ্চা কাচ্চা আছে, এবং খুব ভালোভাবেই আছে। আপনারা যদি কখনো যেতে চান রাসেল ভাই খেপুপাড়ায়, এবং এই ঘটনাটা এত প্রচলিত, এই ঘটনা এখনো অনেক জ্বলন্ত মানে মুখে মুখে মানুষের কাছে এই ঘটনাটা আছে। এবং আমার মাও একজন সাক্ষী, ভুক্তভোগী। আমি সাক্ষী ভুক্তভোগী তো আপনাদের সেই আন্টি। এখনো মা আছে, মাঝে মাঝে বলে, এবং ভারতীয় আন্টিদের সঙ্গে কথা হয়। তো থ্যাংক ইউ রাসেল ভাই, এবং থ্যাংক ইউ লিসনারদেরকে যারা আমার গল্পটি শুনলেন। থ্যাংক ইউ। অনেক চমৎকার ভাবে বলেছেন আপনি। এবং সবচেয়ে বড় কথা, যারা আগ্রহী আছেন, আমি জানি যে ভূত এফএম যারা শুনছেন এই মুহূর্তে তারা অনেকেই আগ্রহী আছেন, অনেকেই এরকম ধরনের ঘটনা নিয়ে খোঁজ করতে পছন্দ করেন। তাদের জন্য তো খেপুপাড়ার অ্যাড্রেস উনি দিয়ে দিলেন, খুবই প্রচলিত। আমি জানি যে আপনাদের মধ্যে হয়তো কেউ না কেউ যাবেন, ঘটনাটা শুনে আসবেন, এবং আপনার যে অভিজ্ঞতা সেখানে গিয়ে হলো সেটা অবশ্যই আমাদের জানাবেন। মাঝে যাত্রাবাড়ি থেকে লিখছেন রিয়েল লাইফের এরকম ঘটনা অসম, এবং তিনি বলছেন তাক লাগানো নাইস। এবং তাসমিয়া লিখেছেন দারুণ হচ্ছে। আমাদেরকে ইমতিয়াজ লিখেছেন যে ভয় পাচ্ছেন তিনি। এছাড়াও পুনম আমাদের লিখেছেন, আমাদেরকে এসএমএস করেছেন, দেখতে পাচ্ছি মৃদুল কুষ্টিয়া থেকে, এবং তার ওয়াইফ জয়তি, তারা দুজন মিলে একসাথে শুনছেন। তো আমাদেরকে এছাড়াও টিমন ময়মনসিংহ থেকে এসএমএস করেছেন, এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি জেসমিন। এছাড়াও এমডি বাদল মিরপুর থেকে আমাদেরকে এছাড়াও জাইরা এসএমএস করেছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি রাসেল খুলনা থেকে, আরো অনেকেই আমাদের এসএমএস করছেন এখানে দেখতে পাচ্ছি। আমাদের ফেসবুকেও কিন্তু অনেকেই প্রশংসা পাঠিয়েছেন, এবং তিনি বলেছেন যে ওরে বাবা অনেক ভয় পেলাম অনেক, লিখেছেন আমাদেরকে এখানে সানায়া নাহির রিয়া। এছাড়াও আমাদেরকে রিম্পা চৌধুরী লিখেছেন ভূতে আমি অনেক ভয় পাই। আমাদেরকে এছাড়াও আর জি শিমুল আহমেদ লিখেছেন, আচ্ছা ভয় পাই কিন্তু, আমাদেরকে আর জি শিমুল আহমেদ লিখেছেন কুমিল্লা থেকে। এবং এছাড়া আমাদের এখানে লিখেছেন দেখতে পাচ্ছি সুলতানা শোভন, মুন্না খান, এছাড়া নুসরাত জাহান, মিথিলা, রাসেল আহমেদ ফিরয়, এছাড়াও এমডি বাবলু হোসেন, ক্রেজি বয়, পলাশ, সোনিয়া, টিউলিপ সহ আরো অনেকে। আসলে অনেক ঘটনা রয়েছে তো এখনো বাকি, সুতরাং আমার মনে হয় যে আমরা ঘটনায় যাই। আর যাবার আগে জানিয়ে যাই যে আমাদের যদি এসএমএস করতে চান, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@furti.fm, which is BHWTFM@radioFORTI.FM। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। এবং যারা দেশের বাইরে রয়েছেন তারা তো অডিও ক্লিপ পাঠাতে পারেন আমাদেরকে, এবং আপনারা সবাই জানেন যে অডিও ক্লিপ কিভাবে পাঠাতে হয়। আপনার কথাটি রেকর্ড করে অডিও ক্লিপটি পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। এবং সেই সাথে আরো জানাতে চাই, যারা আমাদের ফেসবুকে কানেক্টেড থাকতে চান তারা চলে যান www.facebook.com/radio.furti, এছাড়াও www.facebook.com/bhutfm.russell, এই দুটো পেজে গিয়ে জানাতে পারেন কোন ঘটনা কেমন লাগছে। অলরেডি আপনারা জানাচ্ছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ, এবং জানি যে আপনারা আরো জানাতে থাকবেন সারা সপ্তাহ জুড়ে, সেগুলো পড়বো, আপনাদেরকে রিপ্লাই করবো। আমরা একটা ব্রেকে যাবো নাকি? আমরা একটা ব্রেকে যেতেই হচ্ছে, অনেক লম্বা স্টোরি ছিল, একটা ব্রেকে যেতে হচ্ছে। এরপরেই ডক্টর আরিফের কাছে তার সেকেন্ড ঘটনায় আমরা যাবো। স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি FM, the night comes alive.
with Dragon Fawn. Yes, the night comes alive with the gramophone. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। এবং আজকে আসলে ঘটনা আরো বেশি আছে বলেই আমরা সরাসরি ঘটনাতেই চলে যাচ্ছি। আমাদের সঙ্গে এখন জয়েন করছেন ডক্টর আলিফ, এবং ডক্টর আলিফের কাছে আমরা পরবর্তী ঘটনায় যাব। আলিফ, পরবর্তী ঘটনাটা কোথায় ঘটেছিল, কিভাবে সংগ্রহ করেছে? রাসেল ভাই, আমি ছোট্ট একটু থ্যাঙ্কস দিতে যাচ্ছি। আজকে যে আসছে আমার সাথে পাইনাডেল কলেজ থেকে আমার ফ্রেন্ড তানভীর। আমি তো কাউকে না কাউকে সবসময় সাথে নিয়ে আসি, জানি তো রাত্রেবেলা একা আসতে পারি না। তো তানভীরকে অনেক থ্যাঙ্কস, আজকে বসে বসে স্টুডিওতে পাশে শুনতেছে আমার ঘটনা। তো রাসেল ভাই, আমার যে ঘটনাটা সেটি ঢাকারই ঘটনা, একটি বাড়ির। তো মোমেন সিং থেকে আসা একটি লোক, নাম হচ্ছে আব্দুল আজিজ, যে আমার চেম্বারে আসে আর কি, আমার ক্লিনিকে চিকিৎসা নেবার জন্য। তো কোনো না কোনো কথায় আমি একটা পর্যায়ে তার কাছ থেকে এই ঘটনা বের করে ফেলি, অনেকক্ষণ কথাবার্তা বলে উনি আমার সাথে। তো এই ঘটনা ঘটে হচ্ছে 1984 সালে রাসেল ভাই। সে যখন ঢাকা এসে প্রথম আসে, তো আসার পরে ঢাকা থেকে ময়মনসিংহ যাওয়ার ব্যাক করার তার কাছে কোনো টাকা পয়সা ছিল না। তো চাচ্ছিল যে ওই দিন কিছু টাকা ইনকাম করে ময়মনসিংহে ব্যাক করবে। আচ্ছা। তো ধানমন্ডিতে তখন কাঁঠাল বাগান তো আপনারা সবাই চেনেন, তো কাঁঠাল বাগানের ওইদিকেই আশেপাশে গ্রিন রোডের দিকে তখন এত সুন্দর ছিল না। তো ওই জায়গায় দাঁড়িয়েছিল একটা দোকানে, পানের দোকানের সাথে দাঁড়িয়েছিল। তো এমন সময় একটা লোক তার কাছে আসলো, বললো যে আপনি কি কাজ খুঁজতেছেন? তখন তিনি বললো যে জি, আমি একটি কাজ খুঁজতেছি। বলে একটা বাড়ি আছে, বাড়ির কেয়ারটেকার লাগবে, আপনি কি হতে চান নাকি? আচ্ছা। তো তার কাছে জিনিসটা ফ্রুটফুল মনে হয় তখনই, যখন তিনি ওই বাড়ির কাছে যান। তো বললো যে হ্যাঁ, আমি বাড়িতে থাকতে পারবো। তো বাড়িটা সত্যি কথা বলতে কি, ওই বাড়ির মালিক ছিলেন ইউএসএ তে, ফুল ফ্যামিলি। তো বাড়িটা 3 তলা। তো তাকে পুরা বাড়ি দেখাশোনা করতে হবে, কারণ ওই যে লোকটা আসছে তার সাথে সাত্তার নাম, সেই সাত্তার বলছে যে আমি একা পারি না, আপনাকেও সাথে থাকতে হবে আর কি। আচ্ছা। তো কাজ ভাগ করে নেয়, এবং যেটি যথারীতি 1984 সালে কাজ ভাগ করে নেয় যে আমি উনি কখন রাতে দেবে কখন সকালে দেবে, তারা নিজেদের মধ্যে মিউচুয়াল করে নেয় আর কি। তো যেদিন ঘটনা ঘটে সেদিন ভর দুপুরে, তো তার দায়িত্ব ছিল যে 3 তলায় যে মালিকের বাড়িটা, মালিকের যে ফ্ল্যাটটা, সেটা পরিষ্কার করতে হবে। নিচতলা এবং দোতলা পুরোটাই খালি জায়গা, কোনো বাসাতে উনি আসার পরে কোনো মানুষকে থাকতেও দেখেননি, ওই বাসাতে কেমন মানুষ ভিজিট করতেও আসেনি, সত্যি কথা বলতে যেটা। তো দোতলা এবং 3 তলা পুরো খালি, নিচতলা এবং দোতলা। 3 তলাতে মালিকের আসবাবপত্র যা আছে সেগুলি প্রতি সপ্তাহে পরিষ্কার করতে হতো। আচ্ছা। তো ঘটনার দিন বলি, সেদিন ওই পাশে একটা ছেলে আছে, সেই ছেলেটা প্রতিদিনই এসে ওই বাড়ির 3 তলাটা পরিষ্কার করতো। তো সে প্রতিটা রুম দেখে দেখে পরিষ্কার করছে। তো ওই ফ্ল্যাটটি খুলে, দরজাটি খোলার পরে করিডোরের পাশে ড্রয়িং রুম থেকে একটা রুম পরেই যে রুমে ঘটনাটি তিনি কখনো দেখবেন বলে মনে করে নাই, তো সেটি দেখে ফেলেছেনি। তো ওই রুমের মধ্যে একটি হরিণ, আপনার দেয়ালের কাঠের একটি হরিণ দেয়ালে ঝুলানো ছিল। তো হরিণের কিছু ধারালো শিং, মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে শিং থেকে একটি মাথা ঝুলছিল। আচ্ছা। মাথা থেকে টপ টপ করে রক্ত পড়ছে, এবং একটি ট্যাপের মধ্যে টপ টপ করে যেরকম ভাবে রক্ত পানি পড়ে, ঠিক একই ভাবে রক্ত পড়ছে এই মাথা থেকে অনবরত। তো তিনি দৌড়ে ওই ছেলেটির কাছে যান এবং ছেলেটিকে রুমে নিয়ে আসেন, কিন্তু কিছু দেখেন না। ছেলেটিকেও কিছু বলে না যে সে কি দেখেছে। সে নিচে যায় এবং ওই দিন সন্ধ্যার সময় সাত্তারকে বিষয়টা শেয়ার করে। আচ্ছা। কিন্তু সাত্তার বিষয়টাকে তেমন গুরুত্ব না দিয়ে উঠে চলে যায়, 1 ফোঁটা গুরুত্ব দেয় না। আর উনি আসার পর থেকে একটা জিনিস লক্ষ্য করে যে কথা বলার মানুষ একমাত্র সাত্তারই, কিন্তু তার সাথেই কথা বলা যেত না, খুব কম কথা বলতো, দরকার ছাড়া কোনো কথা তার সাথে তেমন কোনো কথা বলতো না। আচ্ছা। তো উনি দেখলো যে সাত্তার কোনো পাত্তা জানি, তিনি জিনিসটা সেরকম ভাবে নেন, উনি মনে করছে সাত্তার মানুষটা এরকম। আচ্ছা। নেক্সট উইক, পরের সপ্তাহে ঘটনাটি ঘটে যে উনি ছেলেটাকে উপরে পাঠায় দেয়, কারণ উনি একবার একটা জিনিস সম্মুখীন হয়েছে একটা ভয়ের। তো উনি চেয়েছে যে ছেলেটার উপরে পরিষ্কার করে আসুক, আমি নিচেই থাকি। তো ছেলেটিকে উপরে পাঠিয়ে দেয়। হঠাৎ করে 10 সেকেন্ডের একটি চিৎকার শুরু হয়, 10 সেকেন্ড পর্যন্ত থাকে। উনি উপরে যায়, ওই দেখে ওই রুমটিতে যে ছেলেটি আপনার পরিষ্কার করতে যেত প্রতি সপ্তাহে, সে উল্টো হয়ে পড়ে আছে, হাত পা কেমন জানি উল্টো পাল্টা অবস্থায়। তো ওকে হসপিটালে নিয়ে যায় এবং জ্ঞান ফেরার পরে কোনো এর হাড্ডিটা ভাঙা অবস্থায় পায়, এবং উনি দেখে যে ছেলেটিকে জিজ্ঞেস করে তুই অজ্ঞান হয়ে গেছিলি কেন, কি হয়েছিল? ছেলেটা অনেকক্ষণ পরে বলে যে
আমি যখন পরিষ্কার করতে রুমে ঢুকি তো সবার আগে শুরু করতে যাইছি ওই রুম থেকেই। তো সব রুম খোলার পরে দেখি যে আপনি একটি মানুষকে কোপাচ্ছেন। কে কোপাচ্ছে? এই আব্দুল আজিজ। আচ্ছা, আপনি একটি মানুষকে কোপাচ্ছেন চাপাতি দিয়ে মেঝের মধ্যে। এইটি দেখে সে অজ্ঞান হয়ে যায়, কারণ আমি তো আপনাকে নিচে দেখেছি। তো উনি জিনিসটা আগের ঘটনার সাথে মিল খুঁজে পায় এবং মোটামুটি সিদ্ধান্ত নিতে থাকে যে আমি আস্তে আস্তে এই বাসাটা ছেড়ে দিব। আচ্ছা, কিন্তু উনি যেতে পারছিল না, কোনো না কোনো ভাবে মন তাকে এই বাসায় তাকে আটকে রেখেছে। তো আপনার শীত এবং গরমের মাঝামাঝি পর্যায়ে আর কি, ওই দিন প্রচন্ড বৃষ্টি, সকাল 8টার দিকে পুরো আকাশ অন্ধকার। তো সে একজনের জন্য ওয়েট করছে ছাতা নিয়ে, গাড়ি পার্কিং যেখানে মানে পার্কিং যে করা গাড়ি যেখানে পার্কিং করা যায় সেই জায়গায় দাঁড়িয়ে আছে। তো গ্রাম থেকে চিঠি নিয়ে আসবে একটা লোক, তো তার জন্য তিনি দাঁড়িয়েছিলেন। হঠাৎ করে তিনি দেখলেন যে গেটের থেকে তো কেউ ঢোকেনি, হঠাৎ করে দেখলেন তার পাশে একজন মানুষ দাঁড়ানো। আচমকা মানুষটা কোথা থেকে আসলো? সে অনেক কৌতূহলবশত সাথে জিজ্ঞেস করতেন, আপনি কোথা থেকে এসছেন, আপনি কেন এসেছেন, কাকে খুঁজছেন? জিজ্ঞেস করার পর দেখলাম লোকটি বৃষ্টির মধ্যে নেমে গেল, হেঁটে 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 সামনে যাচ্ছে। তো সকালবেলা তো তিনি তার সাথে ছাতা ছিল, আশেপাশে দেখে সে চেষ্টা করলো লোকটির পেছনে পেছনে ফলো করার। ফলো করতে করতে ফার্ম গেট চলে আসে, কিন্তু ফার্ম গেট আসার পরে লোকটিকে আর খুঁজে পায় না সে। মানে মুহূর্তের মধ্যেই তার কাছ থেকে লোকটি হাওয়া হয়ে যায়। সবচেয়ে ভয়ের বিষয় হচ্ছে সে প্রতিদিনই যেসব জিনিস পরিলক্ষিত করছে, মানে এক সপ্তাহ পর পর বা 2-3 দিন পর পর যা দেখছে তার কাছে কোনো কিছু বিশ্বাস হচ্ছে না যে এটি আমার সাথেই এগুলি ঘটছে কিনা। সে আবার বাসায় ব্যাক করে। বাসায় ব্যাক করার পরে ওই যে ছেলেটি ওকে জিজ্ঞেস করে কি যে সাত্তার কোথায়। ও তখন বাসায় চলে আসে এবং ওই বাসায় একটা রুম করে ওকে দেওয়া হয় যে তুই এখানে থাক। যে ব্যথা পেয়েছিল বলে কি সাত্তার মানে কোন সাত্তার? এমন ভাবে তাকালো যেন সাত্তার নামটা ওই প্রথম শুনছে। আচ্ছা, বলে যে সাত্তার মানে আমি যার কাছ থেকে মানে কাজ নিলাম ওই সাত্তার কই? বলে কি বলে না বলতা বল, মানে সাত্তার ভাই? বলে হ্যাঁ হ্যাঁ সাত্তার ভাই। বলে যে ভাই এদিকে আসেন। তো ও আস্তে করে, ও হাতে ব্যান্ডেজ করা, তো আস্তে করে যে রুমে ও থাকে আর কি, আব্দুল আজিজ থাকে, সেই রুমে নিয়ে গেল এবং বললো যে ভাই সাত্তার ভাই কিন্তু গত বছর মারা গেছে। তো তার কাছে জিনিসটা বিষয়টা কেমন অদ্ভুত লাগছে। আমি প্রতিদিন যার সাথে ঘুমাই, যার সাথে আমি ডিউটি এক্সচেঞ্জ করলাম, পুরো বিল্ডিং ঝাড়ু দিলে সে নিচে গেটের সামনে দাঁড়ায় থাকে, তাহলে উনি কে? উনি বললো যে না এখন আর আমার পক্ষে থাকা সম্ভব না। তো ও বারবার জিজ্ঞেস করে কি ভাই আপনি সাত্তার ভাইকে কেমনে পেলেন? উনি আর জিনিসটা কাউকে শেয়ার করে না। তো উনি এই জিনিসটা যাচাই করবার জন্য আশেপাশের লোকজন ঠিক পরের দিনই আশেপাশের লোকদেরকে গিয়ে জিজ্ঞেস করে এবং মানে ওনার সাথে যাদের পরিচয় মানে সখ্যতা গড়ে ওঠে তাদের সাথে জিজ্ঞেস করে যে ভাই আচ্ছা সাত্তার কেমনে মারা যায়? তো সাত্তার কিভাবে মারা যায় এই ছেলের ঘটনাটাও ছেলেটা বলেছিল যে বছর খানেক আগে ওই বাসায় ডাকাত দল আসে, আসার পরে সাত্তারকে কুপিয়ে রেখে তারা চলে যায় জিনিসপত্র নিয়ে। আর হসপিটালে নেওয়ার পর সাত্তারকে মৃত অবস্থায় পাওয়া যায়। তো আসলে সত্যি কথা সাত্তার ঠিক এভাবেই মারা যায়। তো উনি জিনিসটা কানেক্ট করার চেষ্টা করলো যে আমি 3 তলায় ছেলেটা জিনিসটা দেখলো যে মানুষকে আমি কোপাচ্ছি, হয়তো কোনো একটা জিনিস ওখানে কেউ দেখানোর চেষ্টা করছে বা কোনো ভয় দেখানোর চেষ্টা করছে, আমি এখানে থাকবো না। সে বাসায় ব্যাক করলো। বাসায় ব্যাক করার পর তার সাথে সাত্তারের সাথে গেটে দেখা। সাত্তারের সাথে গেটে দেখা এবং বললো, সাত্তার বললো কই যান? বলে ভাই আমার গ্রামে যেতে হবে। উনি প্রচন্ড বুদ্ধিমান। গ্রামে যেতে হবে, আমার বাড়িতে বউ অসুস্থ। তো তিনি ব্যাগ ট্যাগ গোছাতে থাকেন, মানে যেভাবে পারেন ঠিক সেভাবে গোছাতে থাকেন। হঠাৎ করে একটি সাউন্ড আসলো, ঠিক ওই যে রাসেল ভাই বললাম প্রথম দিন সেকেন্ড দিন যে 10 সেকেন্ডের একটি সাউন্ড, ঠিক একই রকম একটি সাউন্ড আসলো উপরে। তিনি 3 তলায় গেলেন, ছাদের উপরে মানে 3 তলায় ফ্ল্যাটে গেলেন। ফ্ল্যাটে যাওয়ার পর দেখে যে ওই হরিণের শিঙের মধ্যে ওই যে ছেলেটি পরিষ্কার করতো সেই ছেলেটি ঝুলছে, গলা সহ আটকে ঝুলছে এবং বেরোকে মারা গেছে। এটা দেখার পরে পুলিশ আসে, পুলিশই কেস আপনার পুলিশ তো কেস করে, কারণ ওনাদের বাসায় কেয়ারটেকার, ওনাদেরকে তো নিয়ে যাবে থানায়, অবশ্যই নিয়ে যাবে থানায়। এবং পুলিশ দেখে যে যেসব মানে আলামত পুলিশ পায় ওসব আলামতের সাথে এইসব মানুষগুলো রিলেটেড হতে পারে না। আচ্ছা, যে অবস্থায় ওকে নিয়ে ওই মুহূর্তে সে এমনিতেও বাসায় ছিল না। তো অনেক কষ্টে পুলিশের এসব জেরা থেকে মুক্তি পেয়ে সে যখন বুঝে যায় না এখানে আর থাকা যাবে না, সেই বাসা থেকে চলে আসে এবং বাড়ি চলে যায়। পরে আবার ঢাকা চলে আসে, কিন্তু ওই বাসাটাতে ওই এলাকাতে সে আর কখনো মুভ করে নাই। স্টিল নাও 84 থেকে এই এখন পর্যন্ত সে কাঁঠাল বাগানে কখনো যায় নাই। আমি ওখানে আর কখনো যাবো না। এখন অনেক ডেভেলপ হয়ে গেছে, তারপরও ওই বাসার আশেপাশে করে না, ওই দিকে যেতে সাহস করে না।
অনেক ধন্যবাদ আলিফ। আমাদের পরবর্তী আরো একজন অতিথি আছে, আর আমরা তার কাছ থেকে একটা ঘটনা শুনবো, ছোট্ট একটা ঘটনা। এবং আপনারা একটু আগে, আলিফের ঠিক আগে, ডক্টর আলিফের একটু আগে যিনি ঘটনা শেয়ার করছেন তার হাজবেন্ড, আমরা বলছিলাম যে তিনি আছেন, এবং আমরা আসলে যোগাযোগটা তার মাধ্যমেই করেছিলাম, এবং তিনি আমাদেরকে বলেছিলেন যে তিনি তার ওয়াইফকেও নিয়ে আসবেন। এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার মানে চমৎকার ভাবে আমরা একটা ঘটনা শুনলাম। এখন আপনার ঘটনা আমরা শুনবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, এবং তারপর একটু বলবেন, যদিও সবাই জেনে গেছে অলরেডি আপনি কোথা থেকে এসেছেন, তারপর যদি বলতেন। নাম মোহাম্মদ মনিরুজ্জামান টিটু, আমি যাত্রাবাড়ি থেকে। বিশ্বনাথ, ধন্যবাদ। আমি যে ঘটনা বলবো এটা আমার ফ্যামিলি হুজুর হুজুর ইসলাম জি সাহেব আজকে এখানে আছেন, সাহেব আজকে আসছেন। রিসার্চ সাথে নিয়ে এসেছেন। তা উনি আমার বাচ্চাদেরকে পড়ান। হঠাৎ করে উনি পড়াতে আসলেন না। তা আমি ফোন করে জানতে পারলাম যে ওনার বড় ভাই তহিদ সুলেমান মারা গেছেন, যার কারণে উনি গ্রামের বাড়িতে চলে যায়। তা আমি ভাবলাম যে উনি হয়তো 4 দিনের মিলাদের পরে আসবে বাড়ি থেকে, কিন্তু ওনাকে আমি পরের দিন দেখি যে ঢাকা চলে আসছে, আমার বাসায় পড়াতে আসছে, এবং ওনার চোখের মুখে খুবই একটা আতঙ্কের ছাপ আমি দেখতে পাই, ভয়ের। তখন তাকে আমি জিজ্ঞেস করি যে আসলে মূল ঘটনাটা কি। তখন আমি জানতে পারি যে তাদের মূল ঘটনা হলো সরঙ্গা বাজারে, সিরাজগঞ্জের সরঙ্গা বাজারে তাদের একটি সবজির দোকান আছে। ওখানে তাদের প্রায় 2 ফ্যামিলি মিলে প্রায় 8-10 বছর ধরে ওই দোকানটা তারা করতো। আচ্ছা। এবং প্রায় আপনার ভালো বেচা কিনা হতো ওই দোকানে, এবং ওইটা দিয়ে তাদের সংসার খুব ভালো মতোই চলতো। আচ্ছা। তা আমাদের তহিদ ইসলাম হুজুরের যে বড় ভাই সুলেমান, সে তার ওয়াইফ এবং 3 বাচ্চা নিয়ে ভালোই ছিলেন, সুখে শান্তিতে কাটাচ্ছিলেন। তা গত ফেব্রুয়ারি মাসের 5ই ফেব্রুয়ারি রাত 3টার দিকে হঠাৎ করে সে একটা দুঃস্বপ্ন দেখে জেগে ওঠে। স্বপ্ন দেখে যে কে তাকে বলছে যে তার ছেলেকে কেউ নিয়ে যাচ্ছে, তার ছেলেকে ধরতে বলতেছে, বা ওরা মেরে ফেলবে, তোর ছেলেকে ধর, সুলেমান তুই এখনো ঘুমিয়ে আছিস, এইরকম ভাবে বলতেছে। সে ঘুম থেকে জেগে দ্রুত ছেলের বিছানায় গেল, যে দেখে ছেলে ঘুমিয়ে আছে এবং ছেলে ঠিকঠাক মতোই আছে। তখন সে তার বিছানায় আবার ঘুমাতে গেল এবং তার ওয়াইফকে তার ঘটনা বললো। ওয়াইফ বললো যে ও কিছু না, তুমি ঘুমিয়ে পড়ো, স্বপ্ন দেখছো, দুঃস্বপ্ন দেখছো। তো সুলেমান বিছানায় যাওয়ার পর তার ঘুম আসছিল না, সে কি এক অস্বস্তিতে তার সময় কাটাচ্ছিল। তার ঘুম যখন আসতেছিল না, সে একটু বাইরে হাঁটতে গেল, এবং পরের দিন সে আবার ধানের বীজ বিক্রি করতে যাবে হাটে। তো সে বাইরে হাঁটতে গিয়ে অনেকক্ষণ যাবৎ সে ফিরে আসছো না আসায় তার ওয়াইফ তাকে খুঁজতে বের হলো। তা প্রথম বাথরুম, বাড়ির উত্তর পাশে বাথরুম, সেখানে গেল, পেল না। দক্ষিণ পাশে যেখানে ধানের মজুদ, বীজের মজুদ, সেখানে গেল, সেখানেও তাকে পেল না। বাড়ির কাছে একটি নদী আছে, নদীর ওখানেও তাদের একটি বীজতলা আছে, ওখানেও তাকে খুঁজতে গেল, কিন্তু ওখানেও তাকে পেল না। তখন সে দ্রুত বাড়িতে ফিরে আসলো, এসে তার সুলেমানের ছোট ভাইদেরকে জাগিয়ে তুললো এবং বললো যে তোমার ভাইকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন সবাই মিলে দৌড়দৌড়ি করে খুঁজতে বের হলো, এবং বাড়ির আশেপাশে সব জায়গায় তাকে খুঁজলো, কোথাও পাচ্ছিল না। এমনকি বাড়ির যেখানে চুলো ছাই ফেলা হয় দক্ষিণ পাশে, ওখানেও কিছুক্ষণ আগে খুঁজে গেছে, কিন্তু ওখানে তাকে পায়নি। কিন্তু আজানের পর তাকে পাওয়া গেল যে বাড়ির উঠোনের পাশে যেখানে ছাই ফেলা হয় সেখানে সে মরে পড়ে আছে। এবং তাকে বাসায় নিয়ে এসে পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল তার গলায় 2টো কালো দাগ ছাড়া আর কোনো দাগই তার ছিল না। এরপর সুলেমানের কালো দাগটা কেমন ছিল, মানে বোঝা যায় যে কিছু? হ্যাঁ, 2টা দাগ দুপাশে, ঠিক আঙ্গুলের দাগের মতোই আর কি। আচ্ছা আচ্ছা। কিন্তু মানুষকে যেরকম হত্যা করলে, যেভাবে গলা টিপে হত্যা করলে যেরকম পুরো গলায় দাগ থাকে, এরকম না, দুপাশে। তখন যাক, তার কৃতকার্য সম্পূর্ণ হলো মুসলমান নিয়মে। এরপরে 4 দিনের মিলাদের দিন আসলে তার ঘটনা, মৃত্যুর রহস্য উন্মোচন হলো। সুলেমান খুব নামাজি এবং ধার্মিক এবং খুব ভালো লোক থাকায় গ্রামের সকল লোকই তার বাড়িতে আসলো, মিলাদে অংশগ্রহণ করলো। সুলেমানের এক ভাগ্নি ছিল, সেও অংশগ্রহণ করলো মিলাদে। তার বয়স আনুমানিক 30 বছর, বিবাহিত। তো সে আগে জিন দেওয়া প্রদেশ ছিল, এবং কবিরাজ তাকে একটা তাবিজ দিয়েছিল, এবং তাকে নিষেধ করা ছিল যে কোনো মৃত ব্যক্তির বাড়িতে যেন সে না যায়, গেলে তার তাবিজের গুণাগুণ নষ্ট হয়ে যাবে। ওই মিলাদের দিনই সন্ধ্যাবেলা সে আবার প্রদেশ হয়ে পড়ে। হয়ে পড়লে তখন তাকে কবিরাজ দেখা হয়, তাকে সুস্থ করা হয়। সুস্থ করা হওয়ার পরে সবাই স্বাভাবিকভাবে, গ্রামের মানুষের একটা উৎকণ্ঠা থাকে যে সে কিভাবে মারা যায় সুলেমান। তখন তারা তাকে জিজ্ঞেস করে হুজুরকে, যে কবিরাজকে, যে হুজুর আপনি জিনকে বলতে পারবেন যে কিভাবে মারা গেছে সুলেমান? তখন সে অপেক্ষা করে এবং সে
বলতে পারে যে হ্যাঁ সুলেমান কিভাবে মারা গেছে এটা বলা যাবে। তা সুলেমান মারা গেছে, তাকে জিন 4 জন হিন্দু জিন তাকে গলা টিপে হত্যা করছে, এবং সুলেমানই প্রথম ব্যক্তি না, এর আগে আরো 3 জনকে তারা হত্যা করছে। এটা কিভাবে? তখন তখন বলল যে সুলেমানের তালই, সুলেমানের শ্বশুর, সুলেমানের বাবা, এবং পর্যায়ক্রমে এই দোকানটা যারা 8-10 বছর যাবত দোকানটা পরিচালনা করে আসছিল, লাস্ট ব্যক্তি সুলেমান। তার মানে ওই দোকানটা নিয়েই আসলে সমস্যাটা। ওখানেই প্রায় 40-50 বছর যাবত তারা ওই দোকানে ওই জিনরা বসবাস করে। এখন তাহলে এই যে মানুষ যে মারা গেল, তারপরে তাহলে দোকানটা নিয়ে তারা কি ডিসিশন নিল? এখন ব্যাপারটা হলো যে সুলেমানের বাবা তালই যারা ছিল এরা তো বয়স্ক ছিল, যার জন্য তাদের মৃত্যুটা হয়তো অন্যরকম মনে করছে। তা এই যে সুলেমান মারা যাওয়ার পরে তখন জিনরা আরো বললো যে সুলেমানকে তারা মারার জন্য অনেকদিন ধরে তাকে ওই দোকান থেকে সুলেমান যখন রাতে বাড়ি ফেরে তখন তাকে ফলো করে, অনেক সময় সাথে লোকজন থাকে, এই জন্য তাকে আক্রমণ করতে পারে না। কিন্তু ওই দিন সুলেমানকে তারা ওইভাবে পেয়ে যায় সহজভাবে, তখন তারা আক্রমণ করে, এবং তাদের উদ্দেশ্য ছিল যে সুলেমানকে মেরে তাদের বাড়ির যে পুকুর করে মাটি নিচে গেঁথে রাখবে। কিন্তু সুলেমান তাদেরকে অনেক কাকুতি মিনতি করে অনুরোধ করে তার লাশটা তারা বাড়ির কাছে ফেলে রেখে যায়, যাতে লাশটা তার ফ্যামিলি পেতে পারে। তারপরে বাড়ির যারা লোকজন আছে এরা চিন্তা করলো যে এই দোকান, এবং আরো বললো যে জিনরা যে এই দোকান যে করবে তাকেই তারা হত্যা করবে, যে তাদের যেহেতু ডিস্টার্ব হবে। এবং তখন তারা মনে করলো যেহেতু গ্রামের ব্যাপারটা যাতে না ছড়াতে পারে, খুব দ্রুত দোকানটা বিক্রি করে দেবে তারা। এবং এখন পর্যন্ত দোকানটা তারা বিক্রি করার চেষ্টা করছে, কিন্তু বিক্রি করতে পারেনি। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য, অনেক ধন্যবাদ। এবং আপনারা সবাই মিলে, আপনাদের পরিবারের সবাই মিলে অনেক দূর থেকে অনেক কষ্ট করে এত রাত্রে এসছেন, এবং এই জন্য আপনাদের অনেক ধন্যবাদ। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের এখানে SMS করেছেন এবং এখনো করে যাচ্ছেন। তন্ময় আমাদের SMS করেছেন এবং তিনি শুনছেন আমাদেরকে। হানিফ আমাদের SMS করেছেন, মাহমুদ এছাড়া আমাদের SMS করেছেন, দেখতে পাচ্ছি সুস্মিতা বড়ুয়া এছাড়া আমাদের SMS করেছেন, মাহিন প্লাস সিথি, তন্ময় আমাদের SMS করেছেন, জ্যোতি আমাদের SMS করেছেন, হারুন এছাড়াও আমাদেরকে মানিয়ার কুষ্টিয়া থেকে SMS করেছেন আমাদেরকে, আরিফ এবং তার ওয়াইফ রুম্পা, ফুর্তি আমাদেরকে এখানে SMS এর নামটা লেখেনি, ফুর্তি লিখেছেন, রকি এবং রকি আমাদের BCC রোড ঢাকা থেকে SMS করেছেন, শুভ আমাদের ইংলিশ রোড থেকে SMS করেছেন আমাদেরকে, তন্ময় রয় বেইলি রোড থেকে এছাড়া আমাদেরকে SMS করেছেন, দেখতে পাচ্ছি রকি, এছাড়া আমাদেরকে তৌফি SMS করেছেন আমাদেরকে, দেখতে পাচ্ছি মাহবুব উত্তরা থেকে, এছাড়া আমাদের SMS করেছেন সানি কুমিল্লা থেকে, রায়হান আমাদের SMS করেছেন আমাদেরকে, দেখতে পাচ্ছি শাহেদ এছাড়াও SMS করেছেন আমাদেরকে, তারেক আমাদের এখানে SMS করেছেন, ফাইসাল সহ আরো অনেকে। আমাদের ফেসবুকেও কিন্তু অনেকে এখনো কমেন্ট করে যাচ্ছেন এবং এখন অনেকে জেগে আছেন বুঝতে পারছি, এবং লিখেছেন সো নাইস নাজমুল হোসেন মতি। এছাড়া আমাদের এখানে দেখতে পাচ্ছি যে কমেন্ট করেছেন, দেখতে পাচ্ছি আচ্ছা কোনো টেক্সট পড়ে না তাই বলেছেন মাহমুদ রূপা। আসলে আজকে সময় পেলাম কোথায় বলেন। একলা পথিক আমাদের এখানে SMS করেছেন, আমাদের এখানে কিন্তু কমেন্ট করেছেন, এছাড়াও কমেন্ট করেছেন ইমরান, এছাড়া আমাদের এখানে কমেন্ট করেছেন, দেখতে পাচ্ছি শাকিল আলম উপু, এছাড়া আমাদের এখানে MD জুনায়েদ খান সহ আরো অনেকে দেখতে পাচ্ছি ফেসবুকে কমেন্ট করেছেন। এগুলো আপনারা দেখতেই পাবেন, সরাসরি চলে যান আমাদের পেজে www.facebook.com/radio.furti RADIOFOORTI, এবং আমার পেজ যেটা আছে সেখানে আপনি যেতে পারেন যে www.facebook.com/bhutfm.russell। আমার নামে স্পেলিং হচ্ছে RUSSELL। যাই হোক, আমরা একটা ছোট্ট বিরতিতে যাবো এবং বিরতির পরে আবারও ফিরে আসছি। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Once alive with Ramin. ওয়েলকাম ব্যাক, শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.2 FM। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম, এবং এই মুহূর্তে রয়েছে একটা ইমেলটা পড়ে ফেলি। হাতে যে একটু সময় আছে, যে সেটুকু সময় আপনাদেরকে উপহার দিয়ে আরেকটা দারুণ ঘটনা লিখছেন। হ্যালো বাংলাদেশ, হাই রাসেল দা, আমি এটা হচ্ছে সাবি ফ্রম কলকাতা, ইন্ডিয়া, এবং তিনি বলেছেন আমি জাস্ট ফিউ ডেজ আগে আমি এক ফ্রেন্ডের অ্যাডভাইসে ভূত FM শোনা স্টার্ট করেছি, এন্ড মোর দ্যান 50 এপিসোডস আমি শুনেছি, এবং রিয়েল স্টোরিগুলো আমি সত্যি এই শোর অনেক অ্যাডমায়ার হয়ে গেছি। এবং এভরি নাইট রাতে শুয়ে ভূত FM তিনি শোনেন, এবং তিনি বলছেন যে আমি একটা স্টোরি পাঠালাম যেটা 100% রিয়েল স্টোরি, এটা আমাদের ফ্যামিলিতে ঘটেছে, এবং ইনসিডেন্টটা যেখানে ঘটে সেটা হচ্ছে কয়েক বছর আগে আমার মাইমার সাথে। আমার ছোট মামা ও মাইমা
মুম্বাইতে থাকতেন এবং বিয়ের পর তারা রেন্টেড ফ্ল্যাটে থাকতে শুরু করেন। 2 বছর পর মাইমা যখন 6-7 মাসের প্রেগন্যান্ট তখনই ঘটনাটা ঘটে। রোজকার মতো মামা সেদিনও সকালে ব্রেকফাস্ট সেরে অফিসে চলে যান এবং মাইমাও লাইক এভরিডে ঘরের সমস্ত কাজকর্ম সেরে টিভি দেখতে বেডরুমে বসেন। ভোরবেলা ওঠার কারণে তিনি টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পর সাডেনলি তিনি পেটের ওপরে একটা প্রেশার ফিল করেন এবং প্রেগনেন্ট থাকার কারণে সেই প্রেশারটা পেইন হতে শুরু করে এবং ঘুম ভেঙে যায়। তারপর তিনি যখন চোখ খোলেন তখন তিনি দেখেন যে পেটের ওপরে বিভৎস দেখতে একজন মহিলা বসে আছে। তার মুখের হাফ যে পোর্শন সেটা আগুনে ঝলসে গেছে এবং অ্যানাদার যে পোর্শন সেটা আগুন গলে দেখা যাচ্ছে যে স্কিন গুলো যেন চারিদিক থেকে মানে পড়ে যাচ্ছে আর কি, এরকম একটা অবস্থা। এবং তার অপর চোখটি ছিল খুব বড় এবং ফুললি ব্ল্যাক এবং মহিলাটি হাত দুটো মাইমার পেটের উপরে বোলাচ্ছিলেন। এটা দেখে মাইমা খুব ভয় পেয়ে যান এবং ভয়ে সেন্সলেস হয়ে পড়েন। তার যখন সেন্স ফেরে তখন তিনি দেখতে পান যে পাশে বাবা মা এবং মামা। কি হয়েছে জানতে চাইলে মামা বলেন যে ফ্ল্যাটের মেইন ডোরটা অনেকক্ষণ ধরে ওপেন ছিল এবং সেটা দেখে পাশের ফ্ল্যাটের আন্টি তার ডাউট হয় এবং তিনি ঘরে ঢোকেন এবং দেখেন যে মাইমা বেডের পাশে ফ্লোরের উপরে পড়ে আছে এবং তারপর তিনি মাইমাকে বেডের উপরে তোলেন এবং মামাকে অফিসে ইনফর্ম করেন। এখানে বলি মাইমা অলওয়েজ ফ্ল্যাটের মেইন ডোরটা বন্ধ করে রাখতেন, কিন্তু সেটা কিভাবে খুলে গেল এবং এটা তিনি মানে ভেবে একটু ভয়ই পেয়েছিলেন সেদিন। পরে তিনি ভাবেন হয়তো সকালে মামা অফিস যাওয়ার সময় তিনি ডোর লক করতে ভুলে গিয়েছিলেন বা ডোরটা হয়তো সামহাউ মানে হাওয়াতে খুলে গিয়েছিল বা কিছু একটা হয়েছিল আর কি, এবং তিনি সেটাকে মানে অতটা মানে কি বলবো একটু লাইটলি নেন। পরের দিন মামা এবং অফিসে চলে যাবার পরে মাইমা কাজ শেষ করে বেডরুমে এসে টিভি দেখতে থাকেন এবং টায়ার্ডনেস এর কারণে ঘুমিয়ে পড়েন। বিকেলে তার ঘুম ভাঙে এবং তিনি ফ্রেশ হতে ওয়াশরুমে যান এবং ওয়াশরুমে একটা দেখা যায় যে একটা তার মাথায় একটা স্ট্রাইক করে যে তিনি ঘুমানোর আগে টিভি দেখছিলেন এবং টিভিটা অফ করেননি, কিন্তু ওয়াশরুমে আসার সময় তিনি টিভিটা অফ দেখেছেন। পর মুহূর্তে ভাবেন যে রিমোটের চাপ লেগে হয়তো টিভিটা অফ হয়ে গেছে। ওয়াশরুম থেকে বেরিয়ে দেখেন যে টিভির পাওয়ার লাইটটা জ্বলছে না। তখন তিনি টিভির পেছনে গিয়ে দেখেন যে সুইচ বোর্ডে টিভির সুইচটা অফ করা। তখন তিনি খুবই ভয় পেয়ে যান এবং তিনি টিভি অফ করেননি এবং তিনি শিওর হয়ে গেলেন যে সামথিং ইজ সিরিয়াসলি গোয়িং রং উইথ হার। এবং সেদিন রাতে মামা ফোন করে জানায় যে তার অফিস থেকে ফিরতে একটু দেরি হবে। মাইমা ডিনার করে বেডরুমে এসে শুয়ে পড়েন এবং তার ঘুম আসছিল না। তিনি ফ্ল্যাটটা ছিল 3rd ফ্লোরে এবং বেডরুমে বেডের পাশে একটা জানালা ছিল। কিছুক্ষণ পর মামা আস্তে একটা আওয়াজ পান এবং আওয়াজটা আসে জানালার সাইড থেকে এবং তিনি চোখ খুলে সেই দিকে তাকিয়ে দেখেন যে কেউ জানালাটা আস্তে আস্তে খুলে দিচ্ছে এবং জানালাটা খুলে যাবার পরে যেটা দেখতে পান যে রাস্তার আলো তিনি দেখেন যে জানালার বাইরে বিভৎস দেখতে একটা মহিলা দাঁড়িয়ে আছে। এটা দেখে তার হার্টবিট খুব বেড়ে যায় এবং হার্ট অ্যাটাক হওয়ার মতন অবস্থা হয়ে যায়। তিনি শাউট করতে চেষ্টা করেন কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছিল না। তারপর তিনি সেই মহিলাটিকে শূন্যের মধ্যে হাঁটতে হাঁটতে জানালার গ্রিল ভেদ করে ঘরের মধ্যে ঢুকে পড়ে এবং মাইমার পেটের ওপরে এসে বসে। তারপর মাইমা টোটালি তখন ফ্রিজ হয়ে যান এবং তিনি চিৎকার করে হাত পা ছুটতে চাচ্ছিলেন, তিনি কিন্তু শরীরের কোনো অংশই মুভ করতে পারছিলেন না। একটা ইনভিজিবল একটা স্ট্রেংথ যেটা শরীরটাকে প্যারালাইজড করে দিয়েছিল এবং তারপর মহিলাটি হাত দুটো মাইমার পেটের উপরে বোলাতে শুরু করেন। তার হাত দুটো ছিল আশ্চর্য রকমের সরু এবং কালো এবং হাতের স্কিনটাতে আলাদা মানে নিচু হয়ে ঝুলছিল স্কিনটা। বেশ কিছুক্ষণ এভাবে থাকার পর মহিলাটি মাইমার পেটের উপর থেকে নিচে নেমে এবং সে দরজা খুলে সে চলে যায়। এরপরে মামা কিছুক্ষণ ফ্রিজ হয়ে থাকেন এবং তারপর তিনি হুঁশ ফিরে পাওয়া মাত্রই নিচে নেমে আসেন এবং ফ্ল্যাটের সিকিউরিটি গার্ডকে রুমের থেকে তিনি মামাকে গার্ডের রুম থেকে তিনি মামাকে ফোন দেন এবং মামা না আসা পর্যন্ত তিনি সেদিন সিকিউরিটি গার্ডের রুমেই অপেক্ষা করছিলেন এবং মামা এলে তিনি উপরে আসেন এবং পুরো ইনসিডেন্টটা বলেন। পরের দিন সকালে মাইমা কলকাতার আমার দিদা মানে আমার মাদার ইন লকে ফোন করে সব কথা বলেন এবং দিদা তাকে লোহার পেরেক জাতীয় বালিশের তলায় কিছু একটা নিয়ে শোয়ার অ্যাডভাইস দেন। এটা কিন্তু অনেকেই করে এবং আমিও সেটা দেখেছি। এবং সেদিন রাতে মামা এবং মাইমা ডিনার করার পর বেডরুমে তারা যায় এবং বেডরুমের যে সমস্ত মানে কি বলবো যে লাইট ল্যাম্প যেগুলো আছে সেগুলো অন করে তারা শুয়ে পড়ে এবং সেদিন মাইমা কতগুলো পেরেক বালিশের মধ্যে নিয়ে শুয়েছিলেন এবং মাইমার ঘুম আসছিল না। রাত 1-2 নাগাদ হঠাৎ করে চোখ খুলে দেখেন যে বেডের জানালাটা
তিনি ওকে খুলে দিচ্ছে এবং জানালার থেকে তিনি দেখলেন যে বিভৎস মহিলাটি একইভাবে জানালার বাইরে শূন্যে দাঁড়িয়ে আছে এবং মামা মাইমার পাশে শুয়েছিলেন এবং মাইমাকে হাত দিয়ে ঠেলে মামাকে ডাকার চেষ্টা করছিলেন তিনি, এবং কোনো লাভ হলো না। মামা যেন গভীর থেকে গভীরতম নিদ্রায় আচ্ছন্ন। ইন দ্য মেইন টাইম মহিলাটি জানালার গ্রিল ভেদ করে ভেতরে এসে মামা একদম আগের মতোই মাইমার পেটের ওপরে বসে এবং হিন্দিতে সে যে কথাটা বলে সেটা হচ্ছে যে আমাকে তাড়াতে পারবি না। তারপর মাইমার পেটের উপরে ঠিক একইভাবে আবারও হাত বুলাতে থাকে এবং মাইমা বেডরুম এবং ড্রয়িং রুমের দরজা খুলে তারপর আস্তে করে সে আবার এক সময় বাইরেও চলে যায়। ঠিক সেই সময় মামার ঘুম ভাঙে এবং সে মাইমাকে দেখে অবাক হয়ে যান। তিনি দেখেন যে মাইমার ঘামে তার ড্রেস ও বেড পুরো ভিজে গেছে এবং ভয়ে তিনি ফ্রিজ হয়ে আছেন এবং প্রচন্ড ভয়ের তো দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে আছেন। মামা এটা দেখে দরজার দিকে তাকান এবং বেডরুমের এবং মেন রুমের দরজা খুলে তিনি অবাক হয়ে যান, এবং কারণ শুতে আসার সময় তিনি নিজে দুটো দরজা বন্ধ করে ফেলেছিলেন। তারপর মামা বেডের জানালার দিকে আসে এবং ওটাও খোলা ছিল। তখন মামা খুব ভয় পান এবং মাইমার চোখে মুখে জল ছিটিয়ে দেন। মাইমা একটু নর্মাল হলে তিনি মামাকে পুরো ইনসিডেন্টটা বলেন। মামা পরের দিনই মাইমাকে নিয়ে ফ্লাইটে কলকাতা চলে আসেন। সেদিন রাতে মাইমার খুব জ্বর হয়। পরের দিন ডক্টর দেখানোর পরেও সেই জ্বর কমে না। তার শরীর এতটাই খারাপ হয়ে পড়ে যে তিনি চোখও খুলতে পারছিলেন না। সেদিন রাতে মাইমা আমার দিদা সেম রুমে শোয়। রাত 1টার দিকে হঠাৎ করে দিদার ঘুম ভেঙে যায় এবং সে ফিল করে যে বেডটা নড়ছে। তিনি তাড়াতাড়ি লাইট অন করেন এবং দেখেন যে মাইমার চোখ বন্ধ এবং তিনি হাত দুটো দিয়ে পেটটা ধরে বসে আছেন এবং জোরে জোরে আগে পিছে নাড়ছেন। দিদা মাইমাকে নাম ধরে ডাকেন, কিন্তু কোন রেসপন্স না পেয়ে মাইমাকে ডাকার জন্য তিনি মাইমার হাতটা ধরেন এবং তারপরে মনে হয় তিনি যেন জ্বলন্ত হাড়ির গায়ে হাত দিয়েছেন এবং তিনি হাত সরিয়ে নিতে বাধ্য হন। ঠিক সেই সময় দিদা রুমে ইনভিজিবল কিছু একটা প্রেজেন্স একটা অনুভব করেন এবং দিদা তখন খুব ভয় পেয়ে যান এবং রুমের চারিদিকে দেখতে থাকেন। কিছুক্ষণ পরে দিদার চোখ চলে যায় মাইমার দিকে। তিনি খুবই আচ্ছা ভাবে দেখেন যে একটা বিভৎস ভয়ানক দেখতে মহিলা মাইমার পেটের উপরে বসে আছে এবং তার দুটো হাত দিয়ে ঠিক একইভাবে সেই পেটটাকে চাপছে। এটা তিনি নিজে দেখে দাঁড়াতে পারেন না এবং ফ্লোরে পড়ে যান এবং চিৎকার করে মামাকে ডাকতে শুরু করেন। পাশের রুমে মামা ও দাদু শুয়েছিল। চিৎকার শুনে তারা রুমে ছুটে আসেন এবং দেখেন যে দিদা ফ্লোরে পড়ে আছেন এবং মাইমা আগের মতোই বেডের উপরে পড়ে আছেন এবং নিজে নিজে ওরকম আগু পিছু একটা অবস্থা, এবং তারা মহিলাটিকে দেখতে পান না যদিও। এবং দাদু তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর ঘর থেকে মাইমার কাছে নিয়ে এসে সেখানকার সেই পূজার ফুল তিনি ছুঁয়ে দেন এবং কিছুক্ষণ পরে মাইমার চোখ খুলে যায় এবং তার চোখ দুটো টকটকে লাল ছিল। তারপর মাইমা দাদুর দিকে তাকিয়ে হিন্দিতে বলেন এবার মাইমা বলছেন যে আমাকে কেউ তাড়াতে পারবে না। এটা শুনে সবাই খুব ভয় পেয়ে যায়, কারণ মাইমার গলার ভয়েসটা যেটা বেরোচ্ছিল সেটা মাইমার নয়। সেটা পাড়ায় একজন মানুষ থাকতেন যিনি ঝাড়ফুঁক করতেন এবং একজন মহিলা, এবং তিনি মাইমা তখন দৌড়ে গিয়ে তাকে ডাকেন এবং মাইমা তাকে নিয়ে যান সেখানে এবং মামা তাকে নিয়ে সেই বাড়িতে ব্যাক করছিলেন। আচ্ছা, তাকে ডাকেন এবং মামা যখন তাকে বাড়িতে নিয়ে ব্যাক করছিলেন তখন তিনি পৌঁছানোর কিছু আগে সাডেনলি সেই মহিলা রাস্তায় চোখ বন্ধ করে দাঁড়িয়ে পড়েন। মামা সেটা দেখে অবাক হয়ে যান। কিছুক্ষণ পর তিনি যখন চোখ খোলেন তখন তার মুখের এক্সপ্রেশনটা চেঞ্জ হয়ে গেছে। তিনি মামাকে বলেন যে তোর ঘরে যে আছে সে সাধারণ কেউ নয়, তোর বাড়িতে এত দূরে দাঁড়িয়েও আমি টের পাচ্ছি, প্রেজেন্স অনুভব করতে পারছি, তোর বাচ্চার উপরে কোনো একজনের নজর আছে। তিনি তার হাজবেন্ডকে ফোন করে তিনি সেখানে দাঁড়িয়েছিলেন সেখানে আসতে বলেন এবং তার হাজবেন্ড সেখানে আসার পরে মুখেও তার ভয়ের আভাস স্পষ্ট হয়ে ওঠে। তারপর তারা তাকে বাড়িতে নিয়ে যান এবং মাইমাকে যে রুমে ছিল সেই রুমের ভেতরে তারা ঢুকতে চান না। ঘরের বাইরে থেকে তারা মাইমাকে দেখেন যে মাইমা কন্টিনিউয়াসলি আগের মতো আগু পিছু করে যাচ্ছে এবং তার মাইমার পেটের ওপর তারা বিভৎস মহিলাটাকে দেখতে পান এবং দেখেন এবং মহিলাটি রাগান্বিত চোখে তাদের দিকে তাকিয়ে আছে। তারা রুমের বাইরে বসে পড়েন এবং জোরে জোরে মন্ত্র পড়তে শুরু করেন এবং ঘন্টা দুয়েক এরকম ভাবে করার পরেও আগুপিছু বন্ধ হচ্ছিল না এবং মাইমা কলকাতার বড় দিদি কলকাতায় থাকতেন। সকাল হতেই দিদা ফোন করে ইমিডিয়েটলি তাকে আসতে বলেন। তিনি ডাক্তার এবং তিনি এসে সব কথা শোনেন এবং মাইমা দিদি তাদেরকে একজন পীরের কথা বলেন এবং তার কাছে নিয়ে যাওয়া এবং তাকে সেই জায়গায় নিয়ে যাওয়া হয় এবং সেখানে নিয়ে যাওয়ার পর যে ঘটনাটা ঘটে যে এখানে একটা কথা বলা দরকার যে পীরের কাছে ওই পীর বাবার কাছে ডেইলি অনেক মানুষই বিভিন্ন প্রবলেম নিয়ে আসতো এবং তাদের যে ওয়েটিং রুম ছিল সেই ওয়েটিং রুমেই লাগোয়া একটা জায়গায় তার শিষ্যরা বসেছিল এবং পীর বাবা ওয়েটিং রুমে
আসতেন এবং কারোর সাথে দরকার হলে তিনি কারোর সাথে তিনি এলেও কারোর সাথে কথা বলতেন না। সেখানে পৌঁছানোর পরেই মাইমা ওয়েটিং রুমের ভেতরে একটু উঁচু জায়গায় শুয়ে আছেন এবং তার তিনি ওয়েট করতে থাকেন যে কখন পীর বাবাকে দেখাবেন। মাইমার শরীর তখনও খুব খারাপ এবং গা গরম ছিল। 10-15 মিনিট পর সাডেনলি পীর বাবার একজন শিষ্য মেইন রুম থেকে বেরিয়ে ওয়েটিং রুমে আসেন এবং সোজা মাইমার কাছে গিয়ে দাঁড়ান এবং মাইমাকে তিনি গিয়ে কিছু প্রশ্ন করতে থাকেন। তারপর জল মন্ত্র পড়ে মাইমার মুখে দেন এবং চারপাশে ছিটিয়ে দেন। তারপর 3 বার তারা হচ্ছে এরকম ধরনের মানে কোন একটা ট্রিটমেন্ট করেন এবং কিছুক্ষণ পরে মামা মানে কিছু রিচুয়াল করেন আর কি তারা, এবং রিচুয়ালের পরে তারপরে সেই মাইমার চোখ খোলে এবং তারপরে সে তার মাথায় হাত বুলে দেয় এবং সে বলে তোর ছেলে ভালো আছে। সেই তিনি বলছেন যে সেই পীর বাবা তিনি কিছু রিচুয়াল করেন, হয়তো দোয়া বা কিছু একটা করেন, তার মতো করে তিনি কিছু একটা করেন এবং তারপরে বলেন তিনি আশ্বস্ত করেন যে তোর ছেলে ভালো আছে, তুই নিশ্চিন্তে বোম্বে ফিরে যা। তারপর তারা সেখান থেকে চলে আসে এবং সেদিনের পর থেকে মাইমার শরীর ভালো হতে শুরু করে, প্রবলেম আর হয়নি। কলকাতাতেই মাইমার ডেলিভারি হয় এবং সারপ্রাইজিংলি তার একটা বেবি বয় হয়। এবং মুম্বাই যাওয়ার পরে আর কোনোদিনই তারা ওই ফ্ল্যাটে যেতে পারেনি। যখন ফার্নিচার নিয়ে আসে তখনও ফ্ল্যাটে প্যারানরমাল অ্যাক্টিভিটি সম্পর্কে কেউ কিছু শোনেননি, কিন্তু জানতে পারেন মানে কাউকে জিজ্ঞেস করে কোনো কিছু জানতে পারেন যে ফ্ল্যাটে একজন লোক তার ওয়াইফকে ওই ফ্ল্যাটেই জ্যান্ত পুড়িয়ে মেরেছিল। হয়তো সেই কারণে এরকম ঘটনা ঘটেছিল। পোস্টমর্টমে জানা গিয়েছিল যে ওই যে মারা গিয়েছিলেন যে লেডিটি, সেই লেডিটি একজন ছিলেন প্রেগন্যান্ট। হতে পারে সেই ঘটনা থেকেই হয়তো এই ঘটনার সূত্রপাত। এই ছিল ঘটনা। হাতে আর একদম সময় নেই, আমরা একদম শেষ মুহূর্তে চলে এসেছি। 1:59 বাজে, কোনো কথা বলতে পারছি না আর। শুধুমাত্র যাওয়ার আগে ইমেল অ্যাড্রেসটা বলবো। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm। যারা বারবার করে কোয়েশ্চেন করেন যে কিভাবে ঘটনা পাঠাবেন, আপনি জাস্ট ঘটনাটি লিখে